নাজারিন যেভাবে লিখে পাঠিয়েছেন ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। আচ্ছা, এমন কোনো নারী কি আছে যে গয়না পছন্দ করে না? এই গয়নাকে কেন্দ্র করে অনেক অলৌকিক ঘটনা সহ অনেক উপন্যাস আমরা পড়েছি। ঘটনাটি সংগ্রহ করেছি রাজশাহীর এক লোকাল আন্টির কাছ থেকে, যার বয়স এখন ৪৫ বছর হবে। তার যৌবনের ঘটনা। দেখা হয়েছিল এটিএম বুথের সামনে। দুজনেই ক্যাশ আউট করব, কিন্তু কিছু ঝামেলার জন্য সেটা আধ ঘন্টা ধরে বন্ধ ছিল। তবে বুথের গার্ড আমাদের দুটো চেয়ার দিয়ে সেখানে বসে অপেক্ষা করতে বলে। দুজন সেখানে বসে গল্প শুরু করি। এরপর এক পর্যায়ে আন্টির পেট থেকে আমি একটি ঘটনা বের করি। তারপর আধ ঘন্টা পার হয়ে ১ ঘন্টা হয়ে যায়। তারপরও আমরা ঘটনার রেশে রাস্তার উপরেই বসেছিলাম প্রায় ১ ঘন্টার মতন। শেষে গার্ড এসে বলে আমাদের উঠতে হবে। তখন আমি এক অবাক কাণ্ড করে বসি। আমার কাছে একটা ব্যাগে টমেটো, চিরা, কলা আর একটা ড্রাই ফ্রুটসের জার ছিল। আমি কিছু না ভেবেই ড্রাই ফ্রুটসের জারটা গার্ডের হাতে দিয়ে বলি, আপনি এটা খেতে থাকেন, ততক্ষণে আমাদের কথা শেষ হয়ে যাবে। তারপর কোনো কথার সুযোগ না দিয়েই আমরা আবার কথা বলা শুরু করি। গার্ড হা করে কিছুক্ষণ তাকিয়ে থাকে, এমনকি সেই আন্টিও চোখ গোল গোল করে আমার দিকে তাকিয়ে থাকেন। এবার কথা আর না বাড়িয়ে কথকের ভাষাতে সরাসরি ঘটনায় চলে যাই। তখন আমরা ঢাকা ক্যান্টনমেন্টে থাকতাম। তোমার আঙ্কেল আর্মি অফিসার ছিলেন। চাকরি করায় তাকে দেশের বিভিন্ন প্রান্তে যেতে হতো। সেসব দুর্গম এলাকায় আমার পক্ষে যাওয়া সম্ভব ছিল না, কারণ তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়ছি। থাকতাম আমার মা আর ছোট ভাইয়ের সাথে। হ্যাঁ, তবে ২-৪ দিনের জন্য অবশ্য পরিবার নিয়ে ঘুরতে যেতাম বরের কাছে, এবং প্রচুর ঘুরতাম। তবে ভার্সিটি লাইফে আমি অনেক হইহুল্লোড় করতাম, দুষ্টুও ছিলাম খুব। একদিন ভার্সিটিতে যাই এবং সকাল 8:30 থেকে 10টা পর্যন্ত আমাদের ক্লাস চলে। খবর পাই আমাদের ডিপার্টমেন্টাল হেড অসুস্থ হয়ে গেছেন। তাই সেদিন আমাদের আর কোনো ক্লাস হবে না, কারণ বেশিরভাগ প্রফেসররা ক্লিনিকে স্যারকে নিয়ে ছোটাছুটি করছেন। আসলে স্যার নাকি ভার্সিটিতে একটি মিটিং চলাকালীন সবার সামনে স্ট্রোক করেছিলেন। কাজেই ওই দিন বান্ধবীদের সাথে আড্ডা দিয়ে আমি বেলা 12টার দিকে উঠে পড়ি, বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। টিএসসি সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক জায়গাতেই পসরা সাজিয়ে অনেকেই জুয়েলারি বিক্রি করত। আমরা চুড়ি, কানের দুল এসব কিনতাম। সেখান থেকে সেদিন হাঁটতে হাঁটতে হঠাৎ দেখি আমরা যেখান থেকে জুয়েলারি কিনতাম সেখানে আরেকটা নতুন দোকান। দোকান ঠিক পুরোপুরি না, চারপাশে কাপড় টাঙিয়ে নিচে মাদুর পেতে সামনে কিছু জুয়েলারি রেখে একজন বয়স্ক লোক বসে আছেন। আমি প্রায় ২০-৩০ হাত দূর থেকেও সে ছোট্ট পসরার রাখা গয়না আর চুরির রোদের আলোয় যে কি পরিমাণ ঝলমল করছে তা দেখতে পাচ্ছি, কারণ পাশের স্ট্রিট দোকানগুলোর গহনার ঝলমলতা সেই দোকানের কাছে নিতান্তই ফিকে দেখাচ্ছে। খুব আগ্রহ ভরে দেখলাম। তোমাকে কি বলবো, এত সুন্দর গয়না আমি কোনোদিন এর আগে দেখিনি। কাঁচের চুরির কোয়ালিটি যে এত ভালো হতে পারে তুমি না দেখলে বিশ্বাসই করবে না। আর গয়নাগুলো যেন মনে হচ্ছে একদম খাঁটি সোনা আর রূপোর। রোদের আলোয় এতটাই ঝকমক করছে ওগুলো। আমি চোখ ভরে সেগুলো দেখতে থাকি। এরপর দোকানদারকে জিজ্ঞাসা করি, আপনি কি আজকে এখানে প্রথম ব্যবসা শুরু করেছেন? দোকানদার মধ্যবয়স্ক, গাত্রবর্ণ ফর্সা, তবে লোকটার মধ্যে কোথাও যেন অশুভ অসুচির একটি আভাস ছিল। সে আমার দিকে মাথা থেকে পা পর্যন্ত খুব নোংরাভাবে তাকালো, আর আমার প্রশ্নে একটা বাঁকা হাসি দিল মাত্র। তার চাহনি এতটাই নোংরা ছিল যে তোমাকে কি বলবো। তুমিও একজন মেয়ে হিসেবে পুরুষের এরকম নোংরা চাহনির সম্মুখীন হয়েছ। আসলে প্রায় প্রতিটা মেয়েকেই হতে হয়েছে হয়তো। আমি তার দিকে না তাকিয়ে গয়না, চুড়ি, আংটি, কানের দুল এগুলোর প্রতি মনোনিবেশ করি। আর সত্যি বলতে তখন আমার মন ভরে যায়। একটা ব্রেসলেট চোখে পড়ল। রূপালি রঙের ব্রেসলেটের গায়ে বড় বড় লাল রক্তপ্রবাল আর গোলাপি চুনি পাথর বসানো। বড় পাথরগুলোর চারপাশে ছোট ছোট সাদা পাথর খোদাই করা। এত অসাধারণ একটি ব্রেসলেট আমি আমার জীবনেই প্রথমবার দেখলাম। দেখে মনে হচ্ছিল খুবই উন্নত মানের আসল রত্ন পাথর, আর সাদা পাথরগুলো যেন আসল হিরে। তবে রাস্তার পাশে একটা কাপড় বিছিয়ে অবশ্যই এমন কিছু কেউ বিক্রি করবে না। এমনকি এখনো পর্যন্ত আমি কোথাও এরকম দ্বিতীয় আরেকটা ব্রেসলেট খুঁজে পাইনি। আমি ব্রেসলেটটা নিতে চাইলাম, হাতে নিয়ে পড়তে চেষ্টা করছি যখন, তখন লোকটা আমাকে বলল, এটার দাম কিন্তু অনেক বেশি, আপনার 1 মাসের বাস ভাড়ার সমান।
আমি বিরক্ত হয়ে তাকালাম তার দিকে। বললাম, 1 মাস কেন, 4 মাসের বাস ভাড়ার সমান হলেও আমি এটা নেব। এবার লোকটা বলল, অবশ্যই আপনি নেবেন, এই ব্রেসলেটটা তো আপনার জন্যই বানানো। আমি অবাক হয়ে লোকটার মুখের দিকে চাইলাম। সে বলল, আরে আমার কথার মানে এই যে এক দেখা দিয়ে আপনার ভালো লেগে গেল, বেশি দাম দিতেও আপনি রাজি, তাই বললাম এটা আপনার জন্যই বানানো হয়েছে। আমার জানি না কেন খুব অস্বস্তি লাগছিল। আমার ব্যাগে 320 টাকা। লোকটাকে দাম জিজ্ঞাসা করতে লোকটা আমাকে অবাক করে দিয়ে বলল, দাম 300 টাকা, আর 20 টাকা আপনার বাসায় যাওয়ার বাস ভাড়া। আমি চমকে গেলাম। আমার ব্যাগে কত টাকা আছে সেটাই লোকটা কিভাবে জানলো? যদিও সে সময় বাস ভাড়া 20 টাকা ছিল না, আরো কম, আর 1 মাসের ভাড়া কত তা মনে নেই। তবে এই লোকটা কিভাবে জানলো যে আমার কাছে 320 টাকা আছে, তা কিন্তু তখন আমার কাছে রহস্য। আমি তাকে জিজ্ঞাসা করতে যাব, ঠিক সেই মুহূর্তে সে আমাকে বলে, দেন ব্রেসলেটটা প্যাকেট করে দিই। এই বলে লোকটা খপ করে আমার হাতটা চেপে ধরলো আর কেমন অশ্লীল ভঙ্গিতে আমার হাত থেকে ব্রেসলেটটা খুলতে লাগলো। সাথে একটা ফ্যাস ফ্যাসে অসভ্য অশালীন একটা খ্যাক খ্যাক মার্কা হাসি হাসছিল। যখন সে আমার হাতটা ধরেছে তখন মনে হচ্ছিল যেন আমার সম্পূর্ণ শরীরটা জমে গেছে। না আমি নড়তে পারছি, না পারছি কিছু বলতে। সে কোন ইঙ্গিতে আমাকে এত বাজেভাবে স্পর্শ করছে সেটা শুধুমাত্র একটি মেয়ে অনুধাবন করতে পারে। মানুষ বলে এমন সিচুয়েশনে পড়লে চেঁচাও না কেন, আর কেনই বা কোনো স্টেপ নাও না, কিন্তু আমি বিশ্বাস করি যে এরকম সিচুয়েশনে পড়লে মেয়েরা পাথর হয়ে যায়। সে সময় লজ্জায় আর অপমানে হারিয়ে ফেলে নিজের অনুভূতি। আমি কোনো মতে 300 টাকা লোকটার সামনে ছুঁড়ে ফেলে ব্রেসলেটটার প্যাকেটটা হাতে নিয়ে বাড়ির পথে হাঁটা দিই। বাড়ি এসে ব্রেসলেটটা যখন মাকে দেখাই তখন মা খুব অবাক হন। আমাকে বলেন, এ তো মনে হচ্ছে আসল রক্তপ্রবাল আর গোলাপি পাকিস্তানি চুনি পাথর এটা। আর এত বড় পাথর তুই 300 টাকায় কিভাবে পেলি? ওই লোকটার কথা মনে পড়তে আমি কঠিন সর্পদৃষ্টিতে ভাইয়ের দিকে তাকাই। ভাই হেসে বলে, কি রে, আমি আবার কি ক্রাইম করলাম, এভাবে তাকাচ্ছিস কেন? তখন কথাটা ঘুরিয়ে আমি মাকে বললাম, এত দামি পাথর নিয়ে কি কেউ রাস্তায় ফুটপাতে ব্যবসা করতে বসবে নাকি? হয়তো ব্রেসলেটটা নতুন বানানো হয়েছে তাই এত ঝলমল করছে। পরদিন ক্যাম্পাসে একটা অনুষ্ঠান ছিল। আমি একটা লাল টুকটুকে শাড়ি, কাশ্মীরি শাল, সাথে 2টো সাদা পাথরের কানের দুল এবং সেই ব্রেসলেটটা পরি। ক্যাম্পাসে গিয়ে ওই ব্রেসলেটের জন্য যে কত প্রশংসা কুড়াই তা বলে শেষ করা যাবে না। কিন্তু অনেকেই একটা বিষয় লক্ষ্য করে যে ব্রেসলেটটা কিছুক্ষণ পর পর জ্বলন্ত কয়লার মতো টকটকে লাল রং ধারণ করছে, মাত্র 2 সেকেন্ড মতো সময় নিয়ে। কয়েকজন বান্ধবী এই বিষয়টা জিজ্ঞাসা করলে আমি খুব সহজ যুক্তি দেখিয়ে বলি যে নিশ্চয়ই পাথরের মধ্যে রেডিয়াম জাতীয় কিছু লাগানো আছে অথবা লাইটের এফেক্ট। সবাই ভেবেচিন্তে বলে যে হবে হয়তো লাইটেরই এফেক্ট, কিন্তু বাস্তবিক ব্রেসলেটটা এত সুন্দর যে সবাই সেটাকে ছিঁকে ধরে। অথচ সব বান্ধবীরা মিলে যখন ব্রেসলেটকে ঘিরে ধরে তখন কিন্তু এমনটা একবারও হয়নি, অর্থাৎ পাথরগুলো একবারের জন্যেও জ্বলে ওঠেনি। ওরা সব পাগল করে দেয় যে কোথা থেকে কিনেছি, কি বৃত্তান্ত ইত্যাদি জানার জন্য। অবশেষে আমি বাড়ি আসি, কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে শুয়ে পড়ি। ব্রেসলেটটা সযত্নে ড্রেসিং টেবিলের ড্রয়ারে রেখে দিই, তারপর ঘুমিয়ে পড়ি। হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। বলে রাখা ভালো, তখন বেশ ভালোই শীত পড়েছে, কিন্তু মাঘ মাস তখনও আসেনি। আচমকা আমার ঘুম ভাঙে। তখন প্রচুর ঠান্ডা লাগছিল। মনে হচ্ছে যেন হিমেল ঠান্ডা হাওয়া আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। আমি ঠান্ডায় উঠে দাঁড়ালাম। তখন খেয়াল করে দেখি আমি অর্ধনগ্ন অবস্থায় দাঁড়িয়ে এবং একটা উঁচু ঢিবিতে বা টিলার মতো কোনো স্থানে আমি ঘাসের উপর দাঁড়িয়ে আছি। চারপাশে ঝলমল করছে চাঁদের আলো। এই সময় খেয়াল করলাম ঢিবির নিচে 20 থেকে 30 পা সামনে এগোলে একটা সুপ্রাচীন বড় কবরস্থান। ভয়ে আমার চোখ ভিজে যায়,
কাঠের পুতুলের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকি। কবরস্থানের মাঝখানে একটি বিরাট বড় আম গাছ। আমি দেখি কেউ একজন আম গাছের উঁচু ডালপালার মধ্যে থেকে একটা লম্বা সাদা কাপড়ে মোড়ানো হাত বের করে আমাকে কাছে ডাকছে। ভয়ে জোরে জোরে কান্না করতে থাকি। আমার পুরো শরীর থরথর করে কাঁপছে সেই সময়। ঠিক এমন সময় কেউ যেন পিছন থেকে আমার গলা ধরে টেনে হিঁচড়ে কবরস্থানের আম গাছটার সামনে নিয়ে এলো। আমাকে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দিল কেউ। অমসৃণ টিলা আর কবরস্থানের মাটি পাথরের সাথে সংঘর্ষে আমার পায়ে প্রচণ্ড ব্যথা করছে। স্থানে স্থানে ছড়িয়ে ছিলে গেছে। আমি হাঁটু গেড়ে বসে কাঁদতে থাকি আর জিজ্ঞাসা করি, কে তুমি? কেন এমন ভয় দেখাচ্ছ? হঠাৎ কাছে পিঠে কর্মর কর্মর হাড্ডি চিবিয়ে খাওয়ার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। আস্তে আস্তে ঘাড় ঘুরিয়ে দেখি আমার ডান পাশে একটা বিশাল আকারের কুচকুচে কালো কুকুর একটা সদ্য দাফন করা লাশ কবর থেকে অর্ধেকটা তুলে চিবিয়ে খাচ্ছে। আরো অবাক হলাম যখন দেখলাম লাশটা আর কারণ নয়, সেটা আসলে আমার স্বামীর। ওর শরীর থেকে লাল রক্ত গড়িয়ে গড়িয়ে ভিজিয়ে দিচ্ছে চারিপাশের মাটি। কুকুরটার সদন্তগুলো বিশাল বড় আর চোখগুলো টকটকে লাল। আমি চিৎকার করে ওকে জড়িয়ে ধরতে যাই, আর ঠিক ওই সময় আম গাছ থেকে সরসর করে আওয়াজ ভেসে আসছে শুনলাম। তাকিয়ে দেখলাম আম গাছটা বেয়ে একটি অবয়ব টিকটিকির মতো নেমে আসছে। সাদা কাফনের পোশাক, মাথাটা মাটির দিকে আর পা উপরে, এভাবে এসে নেমে আসছে। জিনিসটা আমার পায়ের কাছে এসে বলল, শোন, তোকে আমি চাই, তোকে খুব ভালোবাসি। যে ব্রেসলেটটা দিয়েছি সেটা আমার ভালোবাসার চিহ্ন। খবরদার ওটা অন্য কোথাও সরিয়ে রাখবি না, কিন্তু অন্য কাউকে দিবি না একদম, তাহলে কিন্তু তোর জীবন জাহান্নাম করে তুলবো। এরপর পিশাচটা আমার গায়ের উপর ঝাঁপ দেয় আর সাথে সাথে আমার ঘুম ভেঙে যায়। আসলেও তাই, এতক্ষণ ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম। ঘুম থেকে উঠে দেখি আমি অর্ধনগ্ন অবস্থায় শুয়ে আছি, আমার সালোয়ার খোলা। এরপর 2 দিন কিছু হয়নি, আর ওই দিনের কথা কাউকে জানাইও না। তোমার আঙ্কেলের লাশের দৃশ্যটা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল, তাই এই বিষয়ে কাউকে বলার সাহস পাচ্ছিলাম না। যদি ওর কিছু হয় তবে প্রতিটা মুহূর্তে মনে হচ্ছিল কেউ যেন আমাকে দেখছে, কেউ আমার উপর নজর রাখছে। এমনকি শাওয়ার নেওয়ার সময় আমি তখন আর কাপড় খুলতাম না, মনে হতো কোনো নোংরা দৃষ্টি জঘন্যভাবে আমাকে দেখছে। তারপর বান্ধবীরা বায়না করায় সেই দোকানেও গিয়েছিলাম, দেখি জায়গাটা খালি। আশেপাশে জিজ্ঞাসা করায় সবাই বলে ওখানে তো ওরকম কোনো দোকানই নেই। একটা ছেলে বসতো, তবে সে ছেলেটা কয়েকদিন ধরে নাকি আসছে না। ছেলেটা অন্যদের মতো সাধারণ জিনিসই বিক্রি করত। 3য় দিন আমি ঘরে ঢুকতেই অবাক হয়ে দেখি আমার হাজব্যান্ড পুরো ঘরটা ফুল দিয়ে সাজিয়ে খাটে বসে আছে। আমাকে দেখেই সে একরাশ গোলাপ হাতে আমাকে জড়িয়ে ধরে বলল, হ্যাপি বার্থডে আমার সুন্দরী বউ, আমার হৃদয়ের একমাত্র সাম্রাজ্ঞী। তারপর দেখি আমার মা ও ভাই পিছন থেকে কেক নিয়ে দাঁড়িয়ে আছে। আমি লাজ লজ্জা ভুলে গিয়ে ওকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্নাকাটি করি আর বলি, তোমাকে আর কোথাও যেতে দেব না। আমার হাজব্যান্ডের 3 দিন থাকার কথা। পরদিন ভালোভাবে পরিবারের সাথে দিনটা কাটাই দুজনে। আবার একলা ঢাকা থেকে ঘন্টা 2 ধরে একটা রিসর্টে সারাদিন সময়ও কাটাই। কিন্তু পরদিন সকালে যখন নাস্তার পর বেডরুমে ওর বুকে মাথা রেখে শুয়ে আছি, তখন দেখতে পাই সে জঘন্য কালো অবয়বটা টিকটিকির মতো ঘরের ছাদে 4 হাত পা আটকে মাথাটা ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে হাসছে। মাথাটা পুরোপুরি মানুষের মতন, একটা মাংসল লেজ একবার ডানে একবার বামে নড়ছে, আর কিছুক্ষণ পর পরই সাপের মতন লকলক করে ও সরু কালো জিভটা বের হচ্ছে। তবে এই বিভীষিকা শুধু আমিই দেখতে পাচ্ছিলাম। আর ঠিক তখনই সকালেই খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট থেকে ফোন আসে যে সেখানে বড় একটা গোলমাল হয়েছে। তোমার আঙ্কেলকে এক্ষুনি রওনা দিতে হবে। সেদিন রাত 11:30 তার বাসে তাকে রওনা দিতে হয় খাগড়াছড়িতে। ও থাকায় আমি সব ঘটনাগুলো ভুলেছিলাম জানো। সেদিন রাত 2:30টার দিকে আমার ঘুম ভেঙে যায়। দেখি আমার সামনের জানলায় আড়াআড়ি ভাবে কালো লোমশ চেহারার একটা বিদঘুটে অবয়ব জানলায় আটকে আছে, আর লেজটা মাটি পর্যন্ত ঝুলছে। দেয়ালের সাথে ছপাত ছপাত করে লেজটা বাড়ি খাচ্ছে,
আর মূলত সেই আওয়াজেই ঘুমটা ভেঙে গেছিল আমার। দাঁত বের করে নিঃশব্দে হাসতে হাসতে দেয়াল বেয়ে নেমে আমার গা বেয়ে সে উঠে আসে। শরীর বরফের মতো ঠান্ডা আর খসখসে চামড়া তার, আর নখগুলোর হালকা খুঁচায় যেন বিষের মতো জ্বলছিল শরীরের চামড়া। চোখের দিকে তাকিয়ে বিদঘুটে ভাবে হাসতে থাকে সে। আমার বুক ধরভর করে ওঠানামা করছে, দাঁতগুলো চোখা চোখা 3 কোনা মতো। হঠাৎ খপ করে আমার হাত ধরল সে, তারপর সে ব্রেসলেটটা পরিয়ে দিল। এরপর 2 হাত বালিশের 2 পাশে চেপে ধরে আমার শরীর অবশ করে দেয় সে অবয়বটা তখন আমাকে বলল, তোমার স্বামীকে একটা ঝামেলা বাঁধিয়ে পাঠিয়ে দিলাম। খুব তো প্রেম ভালোবাসা হয়েছে এই 2 রাতে, এখন শালা চলে গেছে, এবার আমাদের প্রেম ভালোবাসা চলবে। এই বলে সে আমায় জঘন্যভাবে স্পর্শ করতে থাকলো জিভ দিয়ে। নোংরায়, গন্ধে, ভয়ে আমি অজ্ঞান হয়ে যাই। সেদিন আমাদের পাশের অ্যাপার্টমেন্টের এক ভাবি আমার সাথে গল্প করতে এসে সে ব্রেসলেটটা দেখে ড্রেসিং টেবিলের ড্রয়ারে। আসলে ড্রয়ারটা কাঁচ দিয়ে বানানো ছিল, তাই সবাই ভিতরে সাজানো সবকিছুই দেখতে পেত। ওটা দেখে ভাবি আবদার করে যে সামনের মাসে তার বোনের বিয়েতে সেটা পরবে। আমি তখনই তাকে সেটা দিয়ে দিই। ভাবি নিতে না চাইলেও একরকম জোর করেই দিয়ে দিই। এরপর পরদিন ভার্সিটি থেকে এসে খবর পাই ভাবি নাকি বাথরুমে পড়ে গিয়ে গুরুতর আহত হয়ে মাথায় আঘাত লেগেছে এবং ভাবি এখন হসপিটালে ভর্তি আছেন, তবে জ্ঞান এখনো ফেরেনি। এই নিয়ে আমি যে কত গিল্টি ফিল করেছি আর কতই যে কেঁদেছি তা বলে বোঝানো সম্ভব না। যাই হোক, ঘটনা শুনে আমি যখন রুমে ঢুকি তখন ড্রেসিং টেবিলের ড্রয়ারে আবার সেই ব্রেসলেটটা দেখতে পাই। আমার শরীর ভয়ে শিউরে ওঠে। এরপর থেকে 2 দিন পর পর যখন আমি ঘুম থেকে উঠতাম তখন দেখতাম আমার শরীর নগ্ন আর হাতে ব্রেসলেটটা পরা, সারা শরীরে আঁচড়ের আর লালা ছোপের দাগ। আর প্রতিটা মুহূর্তে আমার মনে হতো কেউ যেন আমাকে সর্বক্ষণ দেখছে। বিষয়টা এত লজ্জার যে কাউকে বলতে পারছি না। এরপর মাসখানেক পর আমার প্রেগনেন্সির লক্ষণ দেখা দেয়। আমি ডাক্তার দেখাই, রেজাল্ট পজিটিভ আসে। আমার স্বামী তো খুব খুশি, আমিও খুশি। সেদিন রাতেই আমি স্বপ্ন দেখি ওই শয়তানটা সুটেড বুটেড হয়ে আমাকে নিয়ে খুব সুন্দর একটা স্থানে বসে আছে আর আমার 2 হাত ধরে বলছে, এখন তো আমাদের বাবু হবে, তুমি যেহেতু মানুষ তাই তোমার একটু বেশি কষ্ট হবে। আমাদের আবার 3 মাসের মধ্যে সন্তান জন্ম নেয়, তবে তুমি চিন্তা করো না, আমি তোমার অনেক যত্ন নেব। ডেলিভারি পেইন উঠলে সবচেয়ে ভালো চিকিৎসকের কাছে নিয়ে যাব আমাদের গোত্রের। একটা ঔষধি গাছ তোমাকে খাইয়ে দেব, যার ফলে একটু লেবার পেইন হবে না। আর আমি এই কয়টা মাস তোমার সাথে মেলামেশা করব না। তবে এটা স্বীকার করতে হবে যে সেদিন ওই শয়তান সরীসৃপটাকে মানুষের রূপে আমার দেখার সবচেয়ে হ্যান্ডসাম পুরুষদের মধ্যে অন্যতম লাগছিল। আবারও ঘুম থেকে উঠে দেখি আমার হাতে সেই ব্রেসলেট। আসলে সে সময় শক পেতে পেতে এমনই মানসিক অবস্থা যে আমার পেটে একটা অমানবের সন্তান বড় হচ্ছে এটা ভেবে তেমন কিছু মনে হলো না। অনুভূতিগুলো যেন সব মারা গেছিল। তবে এরপর থেকে আর সমস্যা হতো না। তবে আমি খুব দুর্বল হয়ে পড়ি। যখন আমার 2 মাস প্রেগনেন্সি তখন পেট ফুলে 5-6 মাসের মতন হয়ে যায়। তখন আমার মা টেনশনে পড়ে যায়। উপরওয়ালা যখন ভালো করা শুরু করেন তখন একটার পর একটা ভালো জিনিস হতে থাকে। আমার ভাই তো ইয়ার্কি করে বলেই বসে, আমার মনে হয় 4-5টার মামা হব। তবে একটা বিষয় খেয়াল করেছি যে যখন যা খেতে মন চাইতো আমার ঘরের টেবিলে সেটাই দেখতে পেতাম। যেদিন আমার মা আমাকে নিয়ে এই বিষয়ে কথা বলতে বসেছে সেদিন আমি কান্না করে সব বলে দিই তাকে। আর সেদিন সে সময় বাড়ির পাশের বাড়ির সেই মাথায় আঘাত পাওয়া ভাবির মা আসেন। আমাকে ও মাকে তিনি জানান ভাবি যখন বাথরুমে শাওয়ার নিতে যান তখন হঠাৎ শাওয়ার থেকে 6 থেকে 7 ইঞ্চি বড় বড় কুচকুচে কালো টিকটিকি পানির বদলে নাকি পড়তে থাকে। গা বেয়ে হাঁটাচলা করে আর প্রচুর কামড়াতে থাকে ভাবিকে। এরকম 5 মিনিট মতো চলার পর ভাবি একটা কথাও বলতে পারছিল না ভয়ে, শুধু 2 হাত দিয়ে মুখ ঢেকেছিল আর ভয়ে কাঁপছিল। তখনই একটা লোমশ কালো অবয়ব তাকে বলে যে তোর এত সাহস, তুই আমার ব্রেসলেট নিয়ে এসেছিস, তোকে তো আমার মেরে ফেলতে ইচ্ছে করছে। এই বলে তার মাথা দেয়ালে ঠুকে দেয়। তখন ভাবির মা বলেন যে দরজা ভেঙে তারা দেখেন যে ভাবির সারা শরীরে দাঁত বসিয়ে কামড়ানোর দাগ। আজ প্রায় 20 দিন পর ভাবির জ্ঞান ফিরেছে। তাই
আজ ভাবির মা ভাবির মুখে সবটা জেনে দেরি না করে আমাদের বাসায় এসেছেন। আম্মার কাছেও সেসব কথা শুনে আমাকে বলেন যে তোমার ওপর ওই জিনের নজর পড়েছে, এদের বলে আশিক জিন। এরপর তিনি ঢাকা থেকে কিছু দূরে সাভারের একজন লোকের খবর দেন যিনি এসবের ট্রিটমেন্ট করতে পারেন। তার কাছে টেলিফোন করে সব জানানো হয়। তিনি বাড়িতে আসতে চান, তবে শর্ত দেন যে শুধু যাওয়া আসার ভাড়া ছাড়া তিনি একটাও পয়সা নেবেন না। আর সেদিন কাজ সারতে যে কয় বেলা লাগে তার খাবারটা ছাড়া কোনো পয়সা নেবেন না। এর 2 দিন পর তিনি বাড়িতে আসেন। একটা লাল রঙের গুঁড়োর সাথে হলুদ আর লবণের গুঁড়ো মিশিয়ে একটা বড় সার্কেল কাটেন আমাদের ডাইনিং স্পেসে। সবাইকে সেই সার্কেলের মধ্যে আসতে বলেন। এরপর সেখানে ধুনি জ্বালান আর আমাকে চেয়ারের সাথে বেঁধে রাখেন। তারপর 2 বোতল পানি দেন আর বলেন একটা বোতলের পানি খেতে হবে 7 দিন ধরে, অন্য বোতলের পানি 7 দিন ধরে গোসলের পানিতে মিশিয়ে প্রতিদিন গোসল করতে হবে। আর একটা সর্ষের তেলের বোতল দেন, বলেন এই তেল প্রতিদিন রাতে পেটে মালিশ করতে হবে। এরপর পেটে ব্যথা উঠবে আর তখনই টয়লেটে যেতে হবে। পেট থেকে যা বের হবে তার দিকে তাকানো যাবে না কোনোভাবেই। এরপর সে ব্রেসলেটটা হাতে নেন। এরপর ব্রেসলেটের প্রতিটা পাথর খোলেন। আমরা দেখি যে প্রতিটা প্রবাল রত্নের যে দিকটা গয়নায় গাঁথা ছিল তার নিচের দিকে একটা করে মন্ত্র খোদাই করা। তিনি হাতুড়ি দিয়ে প্রতিটি প্রবাল ভেঙে ফেলেন। আর তখনই মনে হয় আমাদের ফ্ল্যাটের চারিপাশে জোরে জোরে শো শো করে হাওয়া বইছে, চারিপাশে যেন ভেঙে চুরে যাচ্ছে আর জানলাগুলো যেন ভেঙে যাচ্ছে। সাথে অকথ্য ভাষায় হুজুরকে কেউ একজন গালাগালি করছে আর গলা চিরে চিৎকার করছে। হঠাৎ আমরা দেখি আমাদের পুরো বাড়িময় সেই 7-8 ইঞ্চির কুচকুচে কালো মোটা টিকটিকি। ওদের চোখ টকটকে লাল। দেয়ালে, মেঝেতে, মাথার উপরে ছাদে ভয়ঙ্কর টিকটিক করে তারা ডাকছিল আর চরম আক্রোশে তারা আমাদের উপর ঝাঁপ দিচ্ছিল। কিন্তু গণ্ডিতে আসতেই ওরা হাওয়াতে মিশিয়ে যাচ্ছিল। আর আমার চেয়ারটা যেন কোনো অদৃশ্য বলে সে গণ্ডির বাইরে কেউ টেনে নিয়ে যেতে চাইছিল। এজন্য আমাকে বাঁধা হয়। আমি নাকি জোরে জোরে বলছিলাম, এ বাচ্চা আমার, আমি এর কোনো ক্ষতি হতে দেব না, ওর কিছু হলে আমি সবাইকে মেরে ফেলবো। কিন্তু যখনই হুজুর রক্ত প্রবালগুলো ভেঙে ফেলেন তখন নাকি আমি একদম ঠান্ডা হয়ে যাই। রুবি পাথরগুলো পরিশোধন করে তিনি আমার মাকে বলেন এগুলো ব্যবহার করতে পারেন, যদিও সেগুলো আমরা বিক্রি করে দিই পরে। এরপর তার নিয়ম মতো সব কাজগুলো করায় 7 দিন পরে আমি সম্পূর্ণ ঠিক হয়ে যাই। আর আমার হাজবেন্ডকে যেন বোঝানো হয় আমি পড়ে গিয়ে বেবি অ্যাবর্শন হয়ে গেছে। আর কিছু শেকড় দেন হুজুর, আমাকে জানান যেভাবে পারি আমি যেন এই শেকড়গুলো পানিতে ভিজিয়ে খেয়ে হাজবেন্ডের কাছে থাকি। এরপর 1 মাস পরেই আমি সত্যি সত্যি কনসিভ করি, অ্যাকচুয়ালি মানে বেবি কনসিভ করি, মানুষের বেবি। এবং স্বামী আমার ডাবল খুশিয়ান, কারণ আমার টুইন ছিল। হুজুর আমাকে আরো জানান যে আসলে জিনটা আমাকে দেখে পছন্দ করে এবং ব্রেসলেটের উপর জাদু করে, আর সেই ব্রেসলেটটা ছুতেই আমার উপর জাদু ইফেক্ট করে, তখন আমার পজিশন হয়। যাই হোক, এখন আমি সম্পূর্ণ সুস্থ আছি আর বর্তমানে আমি 4 সন্তানের মা। তো এই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি আফনান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ মাসুদ, থাকছেন ঢাকার মিরপুর 14-তে। যে ঘটনাটি পাঠিয়েছেন এই ঘটনাটি ঘটেছে মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার আধারা ইউনিয়নে। সঙ্গত কারণে গ্রামের নামটি উনি প্রকাশ করেননি। ঘটনাটি ওনার নানা এবং ছোট মামাতো বোনের সাথে ঘটেছিল। খুব বেশি দিন আগের কথা নয়, 2023 সালের সেপ্টেম্বর মাসের শুরুর দিকে ঘটেছিল ঘটনাটি। বর্ষাকাল। ওনার নানা সকাল সকাল ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো গরুর দুধ নিয়ে বাজারে যান। নিজেদের গরু রয়েছে, সেই গরুর দুধ দুইয়ে বালতিতে করে বাজারে নিয়ে যান। গরুর দুধ বিক্রি করে বাজার থেকে সকাল সকালই ফেরত আসেন। বাসায় এসে সকালের নাস্তা করেন। এরপর বাসায় এসে হালকা খাওয়া দাওয়া করে 15 থেকে 20 মিনিট বিশ্রাম নেন। এরপর হাতে একটা কাঁচি নিয়ে আর দড়ি নিয়ে বের হন নদীতে যাওয়ার জন্য। বাড়ির কাছাকাছি নদী রয়েছে। মূলত ওই নদীতে অনেক কস্তুরী ভেসে যায়।
গরুর জন্য কস্তুরী সংগ্রহের জন্যই মূলত নদীতে গিয়েছিলেন। এই কস্তুরীগুলো উনি আস্তে আস্তে এক জায়গায় জড়ো করেন, অনেকগুলো জড়ো করে ফেলেছেন। আর নৌকাও সাথে ছিল, ওখানে তো নৌকা ওনার জন্য আলাদা করে রাখাই ছিল, কারণ ওনার নিজস্ব নৌকা ছিল। বিশেষ করে এই নদী থেকে কস্তুরী সংগ্রহের জন্যই মূলত নৌকাটা উনি ব্যবহার করতেন, যেহেতু গরুকে খাওয়াতে হবে। এই জন্যই মূলত এই কস্তুরীগুলো যাতে সহজেই সংগ্রহ করা যায়, এই জন্যই নৌকার ব্যবস্থা উনি করে রেখেছেন। উনি কস্তুরী ধরছেন, উঠাচ্ছেন, আর ওনার বদভ্যাস বিড়ি খাওয়া, এটা উনি নন স্টপ খেয়েই যাচ্ছেন। এভাবে করতে করতেই দুপুর 12টার মতো বেজে যায়। এদিকে কস্তুরী তোলাও মোটামুটি অনেক হয়ে গেছে। নৌকা নিয়ে ঘাটে চলে আসেন। এরপরে কস্তুরীগুলো দড়ি দিয়ে বেঁধে বড় একটা বোঝার মতো হয়ে গেছে, এটা মাথায় তুলে বাড়ির দিকে রওনা দিয়েছেন। তো নানার যে বাসাটা, এটা গ্রামের একদম মাঝখানে। বর্ষাকালে চারদিকে পানি থাকে, তাই মাজা সমান পানি কিন্তু পার হয়ে, অর্থাৎ কোমর সমান পানি পার হয়ে কিন্তু বাড়িতে উঠতে হবে। কস্তুরী তো মাথায় নিতে হয়েছে তাকে। উনি যখন পানি দিয়ে হাঁটছিলেন, তখন তার কাছে মনে হচ্ছিল পেছন থেকে তার সাথে কেউ হাঁটছে। উনি যখন পেছন দিকে ঘুরে দেখেন, তখন দেখেন পেছনে কেউ নেই। আবার কোমর সমান পানিতে উনি হাঁটা শুরু করেছেন। পানির মধ্যে কেউ যদি হাঁটে, এক ধরনের সপাত সপাত শব্দ কিন্তু হয়। এটা কিন্তু উনি বুঝতে পারছিলেন যে শব্দ হচ্ছে, এই জন্যই মূলত উনি পেছন দিকে তাকিয়েছিলেন। নানার বাড়িতে ওঠার জন্য ওই জায়গাতে একটা সাঁকো ছিল, বাঁশের সাঁকো। এখন সমস্যা হচ্ছে কি, মাথায় কস্তুরী নিয়ে কিন্তু বাঁশের সাঁকোতে ওঠাটা বেশ বিপজ্জনক। কেননা কস্তুরী ভেজা থাকে, টপ টপ করে পানি পড়ে। মাথায় থাকা অবস্থাতেও কিন্তু চারদিক দিয়ে কিন্তু পানি পড়তে থাকে, ওই জায়গাটা কিন্তু ভিজে যায়। যেদিক দিয়ে কস্তুরী মাথায় করে নিয়ে যাওয়া হয়, সেখানে কিন্তু স্পষ্ট বোঝা যায় যে এই দিক দিয়ে পানি পড়তে 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 গিয়েছে। সাঁকোর উপর উঠলে এক হাত দিয়ে তো সাঁকো ধরে রাখতে হয়, এরপর ওই কস্তুরী দিয়ে পানি সাঁকোর উপরেও পড়ে, যার কারণে পথটা পিচ্ছিল হয়ে যায়। পাও কিন্তু পায়ের পাতাটা কিন্তু ভিজে যায়, পায়ের নিচের অংশ ভিজে যায়, যার কারণে ওই সময় স্লিপ করে অনেকেই কস্তুরী সমেত সাঁকো থেকে পানিতে পড়ে যান। এই জন্য কস্তুরী নিয়ে আসলে সাঁকো দিয়ে পারাপার হওয়া বেশ ঝুঁকিপূর্ণই বলতে হবে। এই জন্য নানা সেই ঝুঁকিটা নেন নাই। নানা ওই সাঁকোর নিচ দিয়েই যাচ্ছিলেন, যেহেতু কোমর সমান পানি ছিল। এরপর উনি বাড়িতে আসেন, ওই কস্তুরীগুলো গরুকে খেতে দিয়েছেন। কিছুক্ষণ পর আবার কিছু কস্তুরী খাওয়াবেন বা কিছু পরে আবার খাওয়াবেন, এই জন্য আলাদা করে কিছু কস্তুরী রেখে দিয়েছিলেন। উনি বাড়িতে আসার পর থেকে বাড়িতে ভয়ঙ্কর রকমের একটা দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। এমন দুর্গন্ধ যে থাকা যায় না, এমন একটা অবস্থা। উনি বুঝতে পারছিলেন না যে এই দুর্গন্ধ কোথা থেকে আসছে। নানা কি করেছেন, কস্তুরী রেখে আবার নদী থেকে গোসল করে চলে আসছেন। গোসল করে এসে ওনার মেজ ছেলে, অর্থাৎ এই যে মাসুদ ভাইয়ের মেজ মামা, ওই মেজ মামার সবচেয়ে ছোট মেয়ে, যার বয়স 1.5 বছরের মতো, তার নাম হচ্ছে আদিবা। কোনো রকমে হাঁটতে পারে আর কি। তো নানা যখন বাসায় এসেছেন, তখন আদিবা দাদা দাদা বলে ডাকছেন। নানা তো কোলে নিয়েছেন তার নাতনিকে, কোলে নিয়ে ঘরে চলে গিয়েছেন। নানা নাতনি ঘরে বসে আছেন, নাতনিকে কোলে নিয়ে খেলছেন উনি। কিছু সময় পর উনি চিন্তা করেন যে একটু বাইরে যাওয়ার দরকার। তখন কি করেছেন, উনি ওই আদিবার যিনি মা, তাকে ডাকছেন, এই আদিবার মা, আদিবাকে একটু নিয়ে যাও, আমি একটু বাইরে বের হব। তখন বাইরে থেকে আওয়াজ আসে, হ্যাঁ দেন, আমাকে দেন। তখন উনি কি করেছেন, উনি ঘরের ভেতর থেকে, দরজার ভেতর থেকেই আদিবাকে বাইরে দিয়ে দিয়েছেন আদিবার মায়ের কোলে। তো আদিবার মা তাকে কোলে নিয়ে চলে যান। কোলে নিয়ে যখন চলে গিয়েছেন, তো নানা একটু রেডি হবেন, বাইরে যাবেন। এর মধ্যে কি হয়েছে, আদিবার মা এসে বলছে যে বাবা আদিবাকে দেন, ওকে তো খাওয়াতে হবে, খাওয়ার সময় হয়ে গেছে ওর। নানা তো অবাক, উনি বলছেন যে কি বলো বৌমা, আদিবাকে দেবো তুমি না মাত্রই আদিবাকে না আমার কোল থেকে নিয়ে গেলা, আমি ডাকলাম তুমি নিয়ে গেলা। তখন তার মা বলে যে না তো, আমি তো নেই, কি বলেন, আমি তো আসি নাই এদিকে, আমি তো অন্য কাজে ছিলাম।
তখন নানা চিন্তা করেন যে তাহলে কে নিল। উনি তো দ্রুত ঘর থেকে বাইরে বের হয়েছেন। বাইরে বের হয়ে সবাইকে ডাকাডাকি করতেছেন যে এই আদিবা কোথায় গেল, আদিবাকে কে নিল। বৌমা যদি না নিয়ে থাকে তাহলে আদিবাকে কে নিছে। চারদিকে খোঁজাখুঁজি শুরু হয়ে যায়। এরকম বেশ কিছুক্ষণ খোঁজার পর হঠাৎ করে বাড়ির পূর্ব পাশে গরুর যে ঘরটা রয়েছে, মানে গোয়াল রয়েছে, এই গোয়াল ঘরের পেছনে বর্ষাকালের যে পানিটা জমে আর কি, ওখানে পানি জমা ছিল, সেখানে কিছু একটা ভেসে থাকতে দেখে এই আদিবার নানি। সে দূর থেকে দেখে চিৎকার করে ওঠে, এই এখানে কি রে, এখানে কি ভেসে আছে। তখন সবাই কাছে গিয়ে দেখে এটা আদিবার লাশ। নানি চিৎকার করে পানিতে নেমে পড়ে, আদিবার লাশ উপরে তোলা হয়। বাড়িতে সবাই কান্নাকাটি শুরু করে। এই দিন দুপুরে কিসের থেকে কি হয়ে গেল, দিন দুপুরে একই কাণ্ড হয়ে গেল। আদিবার বাবাকে মোবাইল ফোনে কল করে তাকে জানানো হয় এই ঘটনা। আদিবার বাবা জেলেদের কাছ থেকে মাছ কিনে সেটা বাজারে বিক্রি করেন। তো তাকে কল করা হয়, যখন এটা বলা হয় উনিও তো মারাত্মকভাবে ভেঙে পড়েছেন। কারণ ওনার 3টা মেয়ে, এই 3টা মেয়ের মধ্যে এই ছোট্ট মেয়েটাকে উনি সবচেয়ে বেশি ভালোবাসতেন। এরপর আদিবার বড় মামাকে কল করা হয়, বড় মামাও বাসায় চলে আসেন। এরপর গোসল করিয়ে গ্রামে যে কবরস্থান রয়েছে কাছাকাছি, সেখানে আসরের নামাজের পর দাফন করা হয়। দাফন শেষ করে সবাই বাড়িতে চলে আসে। তখনও বাড়ির মহিলারা কাঁদছিল, সারা রাত আর কেউ ঘুমাতে পারে নাই। পরের দিন এই মাসুদ ভাইয়ের আম্মু ঢাকা থেকে গ্রামে আসছেন, আর সাথে মাসুদ ভাইয়ের ছোট যে 2 ভাই রয়েছেন তাদেরকেও সাথে নিয়ে আসছেন। ঘটনাটা হচ্ছে, যেদিন ওনার আম্মু গ্রামে গিয়েছেন ওই দিন রাত্রে মাসুদ ভাইয়ের নানা দরজা খুলে দরজার সামনে অনেক রাত পর্যন্ত বসে আছেন আর আফসোস করছেন, কি যে করলাম আমি, এ কি হয়ে গেল, কিসের থেকে কি হয়ে গেল, কিছুই বুঝতে পারলাম না আমি, এমন একটা ঘটনা ঘটে গেল, সব দোষ আমার। উনি নিজেকে খুব দোষী ভাবছেন যে কেন আমি ওই জিনিসটার কোলে দিলাম। তারপর সেদিন ঠিক মধ্যরাতে ঘটে অন্য একটি ঘটনা। কি যেন বাড়ির বাইরে অনেক জোরে জোরে বিকট শব্দ করছে, এটা কিসের শব্দ বোঝা যাচ্ছে না, ধরাম ধরাম করে শব্দ হচ্ছে। এই শব্দটা কিন্তু শুধু আদিবার নানি এবং মাসুদ ভাইয়ের আম্মু শুনতে পান, আর কেউ কিন্তু শুনতে পাননি। এই দুজন তো শব্দে প্রচন্ড ভয় পেয়েছেন, কিন্তু ওনারা কিন্তু কোনো সারা শব্দ করেন নাই, যে বাইরে কে শব্দ করে এটা সেটা এরকম কিছু বলেন নাই। পরের দিন সকালবেলা এই ঘটনা যখন ওনারা দুজন বাড়ির অন্য সদস্যদের কাছে বলেন, তখন তারা এইটা নিয়ে খুব একটা চিন্তা ভাবনা করেন না, পাত্তাও দেন না। ওনারা বলেন যে এরকম শব্দ তো অনেক ভাবেই হইতে পারে, ও কিছু না, এলাকার ছেলেপেলে হয়তো বা আতশবাজি ফুটিয়েছে বা এরকম কোনো কিছু হইতে পারে, এরকম বলেছেন আর কি ওনারা। তারপর ওই দিনটা তো গিয়েছে। রাতের বেলা মাসুদ ভাইয়ের নানা দরজা খুলে দরজার সামনে বসে আছে, মন খারাপ, কারণ এই দরজা দিয়েই তো তার আদরের নাতনিকে অন্য কোনো কিছুর কোলে তুলে দিয়েছিলেন, যার কারণে আদিবার মৃত্যু হয়েছিল। অনেকক্ষণ বসে থাকার পর মাসুদ ভাইয়ের আম্মু এসে তার বাবাকে বোঝাতে থাকেন, অনেক বুঝিয়ে আবার ঘরের মধ্যে নিয়ে যান। নানা শুয়ে পড়েছেন ঘরে ঢুকে। যখন মধ্যরাত হয় তখন কে যেন বাইরে থেকে বাড়ির চালের উপরে ইট মারা শুরু করেছে, ঢিল মারা শুরু করেছে। তবে বাড়ির কেউ কিন্তু বলে নাই, এই কে রে, বাইরে থেকে কে ঢিল মারে, এরকম কিন্তু কেউ কিছু বলেন নাই। ওই রাত্রে কিন্তু এই ঢিলের শব্দ সবাই শুনছে। পরের দিন এই মাসুদ ভাইয়ের আম্মু মাসুদ ভাইয়ের নানিকে বলতে থাকেন যে রাতে যে এরকম হচ্ছে, এরকম তো স্বাভাবিক কিছু না। ওনারা বুঝতে পারেন যে বাড়িতে নিশ্চয়ই খারাপ কিছু চলে এসেছে। পরে সেই দিন রাতে আর কি, মানে পরের রাত্রে 2টা বা 3টার দিকে আনুমানিক, আগের দিনের মতো বাড়ির চালের উপরে ঢিল মারা শুরু হয়েছে। তখন নানির মেজাজ যায় ভয়ঙ্কর রকমের বিগড়ে। প্রতিদিন রাতের বেলা কি শুরু হয়েছে, উনি দরজা খুলে রাগ করে বাইরে বের হয়েছেন,
যে এই কে রে ঢিল মারে, ফাজলামি করিস নাকি তোরা, কে আমি দেখবো আজকে। যখন উনি বের হয়েছেন তখন ওনার কাছে মনে হলো বাড়ির সাইড থেকে কি যেন একটা দৌড় দিল পিছন দিকে, তবে এটা মানুষ না, অন্য কোনো কিছু, প্রাণী জাতীয় কিছু। উনি আবার কি করেছেন, দৌড়ে ওই দিকে গিয়েছেন। আর যখন গিয়েছেন তখন দেখেন ভয়ঙ্কর একটা দৃশ্য। উনি দেখেন অনেক বড় আকৃতির একটা কচ্ছপ, এই জিনিসটা দৌড়ে চলে যাচ্ছে। কচ্ছপ অনেক জোরে যদি দৌড় দেয় বালুর উপর দিয়ে বা মাটির উপর দিয়ে কেমন দেখা যায়, ওই রকম করে দৌড় দিয়েছে। এবং ওই যে গোয়াল ঘরের পেছনে বর্ষাকালের পানি যেখানে জমেছিল, যেখানে আদিবার ডেড বডি পাওয়া গিয়েছিল, ওই দিকটাতে চলে গিয়ে পানির মধ্যে ধপাস করে নেমে গেল। এরপর একদম সবকিছু শান্ত। নানি এই দৃশ্যটা দেখে বেশ ভয় পেয়ে যান। উনি দ্রুত ঘরে চলে আসেন। ওই রাত্রে কাউকে আর কিছু বলেন নাই। পরের দিন এই মাসুদ ভাইয়ের আম্মু ঢাকায় চলে আসেন। ওনার আম্মু যেদিন ঢাকায় চলে আসেন সেদিন মাসুদ ভাইয়ের নানি গ্রামের একজন বয়স্ক কবিরাজের কাছে যান। তার বয়স নাকি এখন 110 প্লাস হবে আর কি, উনি এখনো বেঁচে আছেন। তার কাছে গিয়েছেন। তো তার কাছে যাওয়ার পর সব ঘটনা খুলে বলেন। ওই কবিরাজ তার কাছে থাকা জিন দিয়ে খবর নিয়েছেন, একদিন সময় নিয়েছিলেন আর কি। খবর নেয়ার পর যেটা বললেন সেটা হচ্ছে যে এই বাসার পশ্চিম দিকে, মানে মাসুদ ভাইয়ের নানা বাড়ির পশ্চিম দিকে বড় বড় দুটো গাছ রয়েছে। এই গাছে একটা ভয়ঙ্কর দুষ্টু জিন রয়েছে, যার শরীরটা অনেকটাই নাকি কচ্ছপের মতো। এখন নানি বললেন কি করা যায়, এইটা এখানে কিভাবে আসলো, আগে তো এরকম কোনো কিছু হয় নাই। তখন ওই কবিরাজ নাকি বলেন যে আগে এটাকে হাজির করতে হবে, সে কি চায় জানতে হবে, কেন সে এখানে আসলো। তার পরের দিন মেজো মামার ঘরে মাগরিবের নামাজের পর মোমবাতি আগরবাতি নিয়ে আসন বসিয়েছেন। 2-3 জন মুরব্বীও ছিলেন সেখানে। দোয়া কালাম পরে নানির শরীরে জিন হাজির করা হয়। সেই জিনকে যখন নানির শরীরে হাজির করা হয়, নানির শরীরে নাকি এমন ঝাঁকুনি শুরু হয়েছে যে নানি এই ঝাঁকুনির লোড আর নিতে পারতেন না। যে কোনো সময় নানি শেষ নিঃশ্বাস ত্যাগ করতেন, অর্থাৎ উনি মারা যেতেন, এমন একটা অবস্থা। তখন ওই কবিরাজ এই বিষয়টা বুঝতে পেরে দ্রুত উনি রুকিয়া করে নানির শরীর থেকে ওই জিনটা বের করে পাশে আর একজন মুরব্বী ছিলেন তার শরীরের উপর ভর করেছেন। তার অবস্থাও একই রকম হয় নানির মতো, এমন ঝাঁকুনি দিচ্ছে যে তার হাড়গোড় মনে হচ্ছে বিভিন্ন জয়েন্ট থেকে এখন আলাদা হয়ে যাবে। অবশেষে কবিরাজ নিজেই সিদ্ধান্ত নেন যে তার শরীরেই হাজির করাবেন, কেননা উনি ছাড়া এখন এটা লোড কেউ নিতে পারবে না। যদিও বা ওনার বয়স অনেক হয়ে গিয়েছিল, কিন্তু উনি যেহেতু কবিরাজি করেন, বহুবার শরীরের উপরে জিন হাজির করিয়েছেন, কিন্তু নানি বা অন্য যারা মুরব্বীরা ছিলেন তাদের তো আর এই অভ্যাসটা নেই। এই কারণেই কবিরাজ সিদ্ধান্ত নিন উনি ওনার উপর হাজির করাবেন। তবে উনি বলে দিয়েছিলেন ওনার উপর হাজির করানোর পর যে সমস্ত প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তাকে যেন করা হয়। এরপরে কবিরাজের উপর জিনটা হাজির করানো হয়। তবে ওই কবিরাজের হালকা ঝাঁকুনি হয়েছিল, তবে এরপর কবিরাজ একদম শান্ত হয়ে বসে পড়েন। তখন বোঝা যায় যে কবিরাজের শরীরের মধ্যে জিনটা এখন একটা স্থিতিশীল অবস্থায় আছে। নানি তখন কথা বলা শুরু করেন যে তোমার নাম কি, কোত্থেকে আসছো, কেন আসছো। এ তো বলতে চায় না, বারবার রাগ দেখাচ্ছে, হুঙ্কার ছাড়ছে, কোনো কথা বলে না। আর ওই জিনটা বলছে আমাকে ছেড়ে দে এখান থেকে, এর শরীর থেকে আমাকে বের করে দে, না হলে কিন্তু তোদেরকে ধ্বংস করে দিব, এইভাবে ভয় দেখাচ্ছে। তারপর নানি আবার খুব ভালো করে অত্যন্ত ভদ্রতার সাথে বলছে যে আপনি কে, কোথা থেকে আসছেন বলেন, আপনাকে আটকানোর জন্য এখানে আনিনি আমরা। তখন বলে যে আমি চাঁদপুর থাকি, দুপুরবেলা মেঘনা নদী দিয়ে এদিক দিয়ে আসছি, তখন দেখি তোর স্বামী নদীতে কস্তুরি ধরতেছে। তখন মনে হইল ওরে ওইখানেই মাইরে ফেলি, কিন্তু ও তো বিড়ি খাচ্ছিল, এই জন্য কিছু একটা করতে পারি নাই, কিন্তু ওর সাথে সাথে চলে আসছি। আর তোদের বাড়ির পশ্চিম সাইডে যে গাছ রয়েছে ওই গাছে উঠছি। যখন ওই গাছে উঠে বসে তোদের দিকে তাকিয়েছিলাম তখন আমার গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে। এরপর তোর স্বামী গোসল করে ঘরে চলে যায়, বের হয় না, তখন আমার খুব রাগ হয়। তারপর দেখি বাচ্চা নেয়ার জন্য ডাকতেছে,
তখন বাচ্চার মায়ের রূপ ধরে বাচ্চাকে নিয়ে যাই, আর বাড়ির পেছন দিক দিয়ে নিয়ে গেছি, পানিতে ডুবাই মেরে ফেলছি। কিছুক্ষণ পর লাশ পানিতে ভেসে ওঠে। আর তোর স্বামী রাতে যখন দরজা খুলে বসে থাকতো, তখন আমি তাকে শুধু দেখতাম। ওর উপর এমন আকর্ষণ সৃষ্টি করছিলাম যাতে করে ও সামনের দিকে চলে আসে, অন্ধকারের দিকে চলে আসে, কিন্তু ও আসছিল না। আমার আকর্ষণ বল কাজ করছিল না। তখন নানি বলেন যে আপনি কেন এই বাড়িতে আসলেন? আমার স্বামী কি অন্যায় করেছিল আপনার সাথে? সে কি কোনো ভুল করেছিল? জিনটা বলেন না, কোনো ভুল করে নাই, কোনো অন্যায় করে নাই। আমার মন চাইছে তাই, আমার মন চাইছে ওকে আমি মারবো, তাই আমার মন চাইছে ওকে মারবো, তাই চলে আসছি। মারতে পারতেছিলাম না, এই জন্য ওই বাচ্চাটাকে মারছি, তো স্বামীকেও মারবো, এটা আমার ইচ্ছা। তখন নানি বলেন যে আপনি কি হলে চলে যাবেন বলেন। তখন ওই জিনটা বলে তোর স্বামীকে মারবো, তোর স্বামীর জীবন নিলেই আমি খুশি, চলে যাব। তখন নানি বলেন যে তার তো কোনো অপরাধ নাই, আপনি কেন তাকে মারতে যাচ্ছেন? তাকে মারতে গিয়ে একটা নিরপরাধ শিশুকে আপনি মেরে ফেলেছেন, যারও তো কোনো অপরাধ ছিল না। আপনি চলে যান, কি লাগবে বলেন। তখন ওই জিনটা নাকি বলে 2 পায়ের পরিবর্তে 4 পা লাগবে। তার মানে হচ্ছে মানুষের 2 পা, 2 পায়ের পরিবর্তে 4 পায়ের কোন একটা জন্তু লাগবে, 4 পা দিতে হবে। নানি বলেন যে 4 পায়ের কি দিব? বলে যে গরু দিতে হবে। তখন নানি বলেন যে গরু দেওয়ার সামর্থ্য তো আমাদের নাই, একটা খাসি দেই। তখন নাকি ওই জিনটা রাজি হয় না। একটা পর্যায়ে এসে রাজি হয়, তার ঠিক পরের দিনই হাট থেকে বড় একটা খাসি কিনে আনা হয়। ওই জিনটা নাকি একটা জায়গার নাম বলেছিল, ওই জায়গা মতো ওই খাসিটা ছেড়েও দিয়ে আসা হয়। এরপর থেকে ওই বাড়িতে আর কোনো ভয়ের ঘটনা ঘটেনি। ঘটনাটি আমি আমার এক চাচির কাছ থেকে শুনেছিলাম। অনেকটা মজা করে চাচির কাছে শুনতে চেয়েছিলাম একটা ভূতের গল্প। বুঝতে পারিনি এটা শোনার পর থেকে আমার এরকম অবস্থা হবে। 2005 সালের কথা। আমার চাচি একটি গার্লস স্কুল আর কলেজে পড়তো, যেটি একটা সময় রাজমহল ছিল। স্কুল আর কলেজটির একটাই বড় বাউন্ডারি ছিল, কিন্তু পরবর্তীতে সরকারি সিদ্ধান্তে ওটাকে স্কুল কলেজ করার কারণে একটি বাউন্ডারি দিয়ে 2টা ভাগ করে দেয়া হয়। চাচি যখন ক্লাস 9-এ পড়ে, তখন সে হঠাৎ একদিন স্কুলের পেছনের দিকটায় যায় তার বান্ধবীর সাথে চটপটি খাবে তাই। ওইখানে স্কুলের দারোয়ান চাচা তার ফ্যামিলি নিয়ে একটি ঘরে থাকতো, সেই চটপটি বিক্রি করত। তো চটপটি খেতে খেতে পিছনে একটা রাস্তা আছে, ওখানে কেউ কখনো যায় না। স্কুল কর্তৃপক্ষের বিশেষ নিষেধ আছে, ওখানে যাওয়া যাবে না। ওখানে নাকি একটি ওয়াশরুম আছে যেটি 7 দরজাওয়ালা। এটা সবসময় চাচিকে ভাবাতো। চাচি ভেবেছিল যাতে কেউ ওই দিকটা না যায়, তাই সবাইকে বারণ করা হয়েছে। চাচির বান্ধবী ছিল চাচির মতনই। চাচিও তার বান্ধবী ঠিক করলো আজ যেভাবেই হোক ওই ওয়াশরুমে তারা যাবে, গিয়ে দেখবে এটার ভিতরে 7টা দরজা কিভাবে থাকে। যেই বলা সেই কাজ। এটা ছিল অনেক পুরনো বিল্ডিং। বিল্ডিংয়ের রং ছিল হালকা কমলা। পুরো স্কুলটা ভেঙে নতুন করে রং করা, কিন্তু শুধু এটাই অর্ধেক রং নতুন, বাকি অর্ধেক পুরনো। মূল ভবনের পিছন দিকটায় হওয়ায় এটা সামনে দিয়ে চোখে পড়ে না, আর এর সামনে আশেপাশে জঙ্গলের মতন। সকাল 10:30 সময়ও মনে হয় এই দিকটায় সন্ধ্যা এমন অন্ধকার। চাচির হাতে চটপটির থালা, তার বান্ধবী দেখছে আশেপাশ দিয়ে কেউ দেখছে কিনা। সবাই যে যার কাজে ব্যস্ত তখন। এমনিতেও এই দিকটায় কেউ আসে না। চাচি দেখল প্রথমে একটি কাঠের দরজায় হাত দিতেই দরজা খুলে গেল। ভিতরে খুব ময়লা, এত ময়লা যে কাশি শুরু হয়ে গেল। কিন্তু বেশি কাশি দিলে তো আশেপাশের মানুষ জেনে যাবে, তারা এখানে ফাঁকা রুমে আওয়াজ বেশি হয় এমনিতেও। যাই হোক, তো চাচি দেখলো আসলেও একটা দরজা খুলে, তারপর ভিতরে পাশাপাশি আবার 7টা দরজা। হঠাৎ শুনলো কেমন যেন একটা আওয়াজ আসছে। চাচির বান্ধবী বলল একটা বিড়াল ঢুকেছে তাদের সাথে, সেটাই হয়তো। এরপর চাচি বলল যখন এসেছি একটু দেখেই যাই, কি বলিস? চাচির বান্ধবীরও কোনো আপত্তি ছিল না। চাচি বলল চল প্রথম দরজাটাই খুলে দেখি। প্রথম দরজা খুলে দেখলো কিছুই নেই, ময়লার স্তূপ ছাড়া, শুধু কয়েকটা তেলাপোকা হাঁটছে।
দ্বিতীয় দরজা খুলে যা দেখেছে, হয়তো ওটাই চাচির জীবনের সব থেকে বড় ধাক্কা ছিল। দেখলো একটা মহিলা, অনেক বয়স্ক, মাথায় সাদা চুল, মুখের নিচে দিয়ে 2 হাঁটুর মাঝখানে দিয়ে সম্পূর্ণ উলঙ্গ হয়ে বসে আছে। যে চাচি দরজা খুলল, অমনি তাদের দিকে তাকিয়ে বলছে, এসেছিস? এই তোদের আসার সময় হলো। আমি তো সেই 6 বছর ধরে অপেক্ষা করছি, কেউ দরজা খোলে না। এবার আয় একটু আমার কাছে। এটা বলেই সে হো হো করে হেসে দিল। চাচির বান্ধবী সেন্সলেস হয়ে গিয়েছে। চাচি না পারছে চলে যেতে, না পারছে তার বান্ধবীকে একা রেখে যেতে। ওই বুড়ি ওখান থেকে উঠে তার কাছে হেঁটে আসছে, অনেক কাছাকাছি। তার কানের কাছে মুখ নিয়ে বলল, ওরা আমাকে এভাবে উলঙ্গ করে রেখে গিয়েছিল, আজ তোকে করবে। আর তুই যদি চাস, আমি তোকে অনেক কিছু দিতে পারবো। তোর মতন সাহসী মেয়ে আমার দরকার। চাচির চোখ বন্ধ ছিল। চাচি চোখ খুলে দেখলো কেউ নেই। চাচি আর কোনো কিছু না ভেবে তার বান্ধবীকে উঠিয়ে তাকে কাঁধে করে বাইরে নিয়ে গেল। দারোয়ান চাচার ঘরে গিয়ে বলল, চাচা একটু দেখেন, ওর নাকে মুখে একটু পানি দেন। চাচা জানতে চাইল, তোমার মুখে এত ঘাম কেন? কি হয়েছে? কোথায় গিয়েছিলে? চাচি আর কিছু লুকালো না, সব বলে দিল। দারোয়ান চাচা শুধু একটা কথাই নাকি বলেছে সেদিন, তুমি এটা কি করলে মা? তুমি জানো না ওই ঘরটা অনেক কষ্টে হুজুর বন্ধ করে দিয়ে রেখেছে। কাউকে কোনোদিন খুলতে মানা করেছে, যার কারণে ওটার কোনো কাজও করাতে পারেনি। অর্ধেক কাজ করে বন্ধ করে দিয়েছি। আমরা এখানেই 10 বছর থাকি, গত 7 বছর এটা আটকানো। তার আগের প্রতিটা রাত ছিল আমাদের জন্য এক একটা ভয়ঙ্কর রাত। সেটা বুঝি আবার আজ থেকে শুরু হয়ে গেল। তোমার এক ভুলের কারণে আমাদের কাকে যে এর মাসুল গুনতে হবে জানা নেই। চাচি আর কিছুই বলার বা শোনার মতন অবস্থানে ছিল না। এরপর 7 দিন চাচির প্রচণ্ড জ্বর ছিল। 7 দিন পরে স্কুলে গিয়ে শুনতে পেল 3 দিন আগে দারোয়ান চাচার লাশ স্কুলের গেটের 7 দিন পরে স্কুলে গিয়ে শুনতে পেল 3 দিন আগে দারোয়ান চাচার লাশ স্কুলের গেটে রাতে পাওয়া গিয়েছে। সবাই ধারণা করেছে সে হার্ট অ্যাটাক করেছে, কিন্তু তার মুখে নাকি অনেক রক্ত ছিল। যাই হোক, চাচি সেই দারোয়ান চাচার স্ত্রীর কাছে জানতে চাইল, আপনাদের সাথে আসলে কি হতো 6-7 বছর আগে যে চাচা বলেছিল? চাচি বলল, তারা যখন প্রথম এখানে এসেছে তখন এসব কিছুই জানতো না। এটা ছিল একটি রাজমহল। এই রাজমহলের এই পিছনে ছিল রাজকন্যার থাকার জায়গা। রাজকন্যা খুবই শৌখিন ছিল, তার ওয়াশরুম ছিল এই জায়গায়। এসব কিছু আগে জানতো না তারা। সমস্যা এখানেই শেষ না, বরং শুরুটাও এখান থেকেই। স্কুলের দেখাশোনার চাকরি সূত্রে তাদের ঘরটি ঠিক এই জায়গায়। রাতে টিনের চালে জোরে জোরে শব্দ হওয়া শুরু করলো। দারোয়ান চাচার একটি ছেলে ছিল, অনেক রাত পর্যন্ত পড়তো। সে ভাবল বুঝি তাদের টিনের চালে খাটাস বসেছে। একদিন রাতে আর সহ্য করতে না পেরে সে বের হয়ে দেখল একজন বুড়ি মহিলা সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় টিনের চালে বসে আছে। যেই ওই ছেলেটাকে দেখল, লাফ দিয়ে ওর ঘাড়ে এসে বসলো। ও কোনো কিছু না বুঝে অজ্ঞান হয়ে গেল। এরপর থেকে শুরু হলো ছেলেটার অবস্থা দিনে দিনে খারাপ হতে লাগলো। ছেলেটা কোনো কথা বলতে পারে না, ঘুমোতে পারে না, খেতে পারে না, সারাক্ষণ ভয়ে কাঁপে। আবার রাত হলে সেই শব্দ, কখনো দরজা নাড়ার শব্দ, দরজা খুলে দেখে কেউ নেই। এভাবে প্রায় মাসখানেক কেটে গেল। চাচার ছেলে অস্বাভাবিক হয়ে গেল, আগের মতন স্বাভাবিক আর হলো না। একদিন এক হুজুর আসলো সেখানে। সে অনেকক্ষণ সবকিছু দেখার পরে জানালো, এখানে এমন এক বদ জিন রয়েছে যেখানে একজন মানুষকে ক্ষতি করে মেরে ফেলেছে। মহিলা মরে যাওয়ার পর ওই মহিলার রূপ ধরে এখানে রয়ে গেছে জিনটি। সেই জিন এখানের সবাইকে ক্ষতি করছে। আর এই জিন এতটাই ভয়ানক, যে কোনো সময় যে কোনো মানুষকে গলায় রক্ত উঠিয়ে মেরে ফেলতে পারবে। আর যদি কোনো মানুষ পায় পছন্দের, তাহলে তার ভেতরেও চলে যাবে। আর সেই থেকেই হুজুর ওই রুমে দোয়া দরুদ পড়ে বন্ধ করে দিয়ে বলেছিল, জীবনে কেউ কোনোদিন যেন এই রুমের দরজা না খোলে। দরজা খুলে ফেললে সেই জিন বের হয়ে মানুষের ক্ষতি করবে, আর তখন সেই জিন আরও ভয়ানক রূপ নেবে। সেই থেকেই দরজা বন্ধ ছিল। এরপর সেই দরজা খোলার পর সেই জিন মুক্তি পেয়ে তোমাদের দারোয়ান চাচাকে মুখে রক্ত উঠিয়ে মেরে ফেলে। আর ধীরে ধীরে আমাদের পালা। আমার চাচি বলল, আমার চাচির নাম হচ্ছে মহুয়া। মহুয়া চাচি বলল, তেমন আর হবে না চাচি, আমি এক হুজুরকে সাথে নিয়ে আবার এই ঘর বন্ধ করে দেব। এবার শুরু হলো আসল খেলা। মহুয়া চাচির বাড়িটা ছিল একটু ভেতরে, জঙ্গলের মতন অনেক গাছপালা তাদের বাড়িতে। সেদিন রাতে হঠাৎ শুনতে পায় তাদের গেট ধরে কেউ ধাক্কা দিচ্ছে।
তার বাবা এত রাতে কে এলো এটা ভেবে দুজনেই গেল দেখতে। গিয়ে দেখলো কেউ নেই। হঠাৎ তাদের সবার কেমন একটা অস্বস্তি লাগা শুরু করলো। আর ঠিক এই সময় বাসার কারেন্ট চলে গেল। তখন নাকি প্রতিদিন 1 ঘন্টা করে কারেন্ট থাকতো না। মহুয়া চাচি মোমবাতি জ্বালাচ্ছিল। জ্বালিয়ে মোমবাতির আলোয় দেখলো সেই বুড়ি দাঁত বের করে হাসছে। চাচি চিৎকার দিয়ে উঠল। সবাই তার পাশে আসলো, কিন্তু দেখলো কেউ নেই। একটু পরে চাচি সোফায় বসেছিল। সোফার নিচে 1 পার উপরে 1 পা। হঠাৎ দেখলো সোফার নিচ থেকে বুড়ির মাথা বের করে তার পায়ের উপর কামড়ে দিয়ে দিল। চাচি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। চাচির অবস্থা খুব খারাপ হয়ে গেল। চাচি বিছানায় শুয়ে থাকলেও দেখে পায়ের পাশে বুড়ি বসে আছে, কিন্তু কেউ দেখে না। কিন্তু সবাই একটা বাজে পোড়া পোড়া গন্ধ পায়। চাচির চোখের নিচে কালি পড়ে গেল। চাচি খেতে পারে না, ঘুমোতে পারে না। সারাদিন বুড়ি নাকি চাচির শরীর চেটে দেয়। বলতেই আমার সারা শরীর লোম খাড়া হয়ে যাচ্ছে। চাচির সারা শরীরে ঘা হয়ে গেল। অনেক ডাক্তার, অনেক হুজুর আনলো, কেউ কিছু করতে পারলো না। শেষমেশ একজন হুজুর যে ওই ঘরে ঢুকেই ওই বুড়িকে দেখতে পেল, বুড়ির দিকে তাকিয়ে বলল, তুই এখনো বেঁচে আছিস? বুড়ি তার দিকে তাকিয়ে একটা ভেঙচি দেয় আর লাফ দিয়ে চাচির ঘাড়ে গিয়ে বসে। চাচির ঘাড়ে মুখ চাটতে থাকে। হুজুর একটা কথাই শুধু বলছে, চাচির নাকি রক্ত ওই জিন খেয়ে ফেলছে। এরপর ওই জিনের কারণে চাচি খুব অল্প দিনের মাঝে মারা যাবে। হুজুর হঠাৎ কিছু পানি পড়ে দিল আর আল্লাহর কালাম লিখে একটা তাবিজ দিল, যেটা দেওয়ার সাথে সাথে ওই রুম থেকে জিনটা সরে যেতে বাধ্য হলো। আর কিছুতেই জিনটি ওই রুমে ঢুকতে পারল না। এরপর চাচির অবস্থা আগের থেকে ভালো হওয়া শুরু করলো, কিন্তু ওই রুমের বাইরে যাওয়া তার জন্য নিষেধ হলো প্রায় মাসখানেক এর জন্য। ওই রুমেই বন্দি থাকতে হলো। কিন্তু রুমের দরজা জানালা নাকি ঝড় হলে যেমন জোরে জোরে বাড়ি খেত সেভাবে শব্দ হতো। এরপর থেকে শুরু হলো চাচির বাড়ির বাকি সদস্যদের সাথে নানা রকমের ঘটনা। একদিন চাচির মা রান্নাঘরে রান্না করছিল। হঠাৎ শুনল তার রান্নাঘরের শিঙের শব্দ। সেখানে গিয়ে দেখলো শিং দিয়ে ধোঁয়া বের হচ্ছে। একটু ভয় পেয়ে দূরে সরে গিয়ে হঠাৎ একজন মানুষের সাথে ধাক্কা খেলো। পেছনে ফিরে দেখলো উলঙ্গ বুড়ি। এরপর এক রাতে তার বাবা, ভাই সবাই বুড়ি কোনো না কোনোভাবে দেখা দিল। হুজুর বলেছিল এই 1 মাস যেন চাচি কিছুতেই গরুর মাংস না খায়। ঠিক যেদিন 1 মাস পূরণ হবে সেদিন হঠাৎ চাচি রুম থেকে বের হয়ে রান্নাঘরে গিয়ে পাতিল নিয়ে কোনো কারণ ছাড়াই গরুর মাংস ছিল সেটা গিয়ে খেয়ে নিল। খেয়ে অজ্ঞান হয়ে গেল। কেউ জানে না চাচি সেদিন এমন কেন করেছিল, কিন্তু সেই কাজের কারণে আবারও সেই বুড়ি চাচির ঘাড়ে উঠে বসলো। চাচির অবস্থা আবার বেশ খারাপ হয়ে গেল। চাচিকে নাকি ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হতো। চাচির পাশে বসে সেই বুড়ি নাকি সারাদিন বিড়বিড় করত। চাচি সেই ঘুম অবস্থায় সব কথা শুনতে পেত। বুড়ি নাকি 42 সালে সেই মহলে প্রথম ঢুকেছিল রাজকন্যার সাজগোজের দায়িত্ব নিয়ে। আর সে জিন ছোট থেকে তার ছিল। সেই মহলের যে জমিদার ছিল সে ছিল বড়ই অত্যাচারী। সে তার নিজের কন্যার জন্য যেসব দাসী নিয়ে আসতো তাদের কেউ ছেড়ে দিত না, তাদের উপর অনেক অত্যাচার করত। একদিন সব দাসীরা মিলে সিদ্ধান্ত নিল এই অত্যাচারী জমিদারকে শেষ করে দেবে। সে কথা সেই জমিদার টের পেয়ে যায়। আর সে এতটাই খারাপ মানুষ ছিল যে তার নিজের কন্যাসহ তার মহল জ্বালিয়ে দেয়। সব মানুষগুলো মারা গেলেও এই জিন থেকে যায় সেখানে। আর এই জিন এখন চাচির সাথেই থাকতে চায়। চাচিকে নাকি সে বিয়ে করবে। এরপর চাচি আর তার বিয়ে হবে। এসব চাচির নিজের মুখে না শুনলে আমি জীবনে কোনোদিন বিশ্বাস করতাম না। চাচি এসব বলছিল আর কান্না করছিল। আমি বুঝতে পারিনি চাচির জীবনে এটা এমনভাবে দাগ ফেলে দিয়েছে যে চাচির প্রতিটা ঘটনা সব মনে আছে, তাও খুব নিখুঁতভাবে। এরপর চাচির বাবার একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়। সেই অ্যাক্সিডেন্টের পর থেকে চাচির বাবা আর হাঁটতে পারেন না, সম্পূর্ণ বিছানায়। ওদিকে চাচির এই সমস্যা থেকে বের হওয়ার জন্য হুজুর সহ তাদের একটা নদীর পাড়ে যেতে হবে। নদীর মাঝখানে গিয়ে তাদের এই জিনকে মেরে ফেলতে হবে। এরপর চাচির ভাইকে নিয়েই সেখানে যেতে হবে। এটা ছাড়া আর কোনো উপায় ছিল না, কারণ চাচির বাবা একদম বিছানায়। কিন্তু এই যাওয়াতে ছিল প্রচণ্ড বাধা। তখন তাদের বাড়ি থেকে নদীতে যেতে প্রায় 2 ঘন্টা বাসে করে যেতে হয়, যেটা ছিল খুবই কষ্টকর। এর মধ্যে চাচির ভাইয়ের সাথে আরেকটা ঘটনা ঘটে যায়, যেটা ছিল আরেকটা রহস্য। যখন চাচি গল্পটা শোনাচ্ছিল ঠিক তার পাশেই তার খালাতো ভাই বসা, যিনি তাদের সাথে পরের দিন নদীতে যাবেন। তিনি বললেন সে ওই ঘটনাটি হতে চায় তার নিজের মুখের মতনই তুলে ধরছি। চাচির ভাই বলতে শুরু করলেন, পড়াশোনার চাপ হঠাৎ খুব বেড়ে যাওয়ায় নিজেদের সময় দিতে পারছিলাম না। হঠাৎ 2 বন্ধু মিলে সিদ্ধান্ত নিলাম আজ বিকেলে একটু ঘুরতে যাব। যে বলা সেই কাজ। দুপুর বেরিয়ে গেলাম। জায়গাটার নাম আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি, গাজীপুর ইকো পার্ক। অনেকেই হয়তো ওখানে গিয়েছেন এবং ওখানের কথা শুনেছেন,
কিন্তু আসলে জায়গাটার জন্য না জায়গাটার সাথে এই ঘটনার সাথে কোনো মিল নেই, হয়তো কাকতালীয়ভাবে ওখানে বসেই আমার সাথে এই ঘটনাটি ঘটলো। যাই হোক, মূল প্রসঙ্গে ফিরে আসি। আমি আর আমার বন্ধু মহিবুল ওখানে পৌঁছাতে 3:30 বেজে গেল। তো আমরা অনেক ধরনের জিনিসই ওখানে গিয়ে দেখলাম। ওখানে একটা জায়গা আছে যেটা একটু ঘাসের মতন, একটু জঙ্গল টাইপের পিছনটা। হঠাৎ দেখলাম ঘাসের মধ্যে কিছু একটা নড়াচড়া করছে। ভাবলাম হয়তো ইঁদুর বা ছোট কাঠবিড়ালি, যেহেতু এটা ইকো পার্ক। কাছে গিয়ে দেখলাম এটা একটা কবুতর, কিন্তু কোনো স্বাভাবিক কবুতর নয়, একটি আঘাতপ্রাপ্ত কবুতর। আর এই আঘাতও কোনো স্বাভাবিক আঘাত নয়। কবুতরটির গলা দিয়ে রক্ত পড়ছে আর গলায় একটা তাবিজ বাঁধা আছে। আমি যেহেতু দর্শনে পড়ি, এসব নিয়ে কখনোই এর আগে জ্ঞান ছিল না। আমি ভাবলাম কোনো মানুষ হয়তো কবুতরটার সাথে মজা করতে গিয়ে গলায় এটা বেঁধে দিয়েছে। কিন্তু যখন দেখলাম কবুতরটি খুব কষ্ট পাচ্ছে, তখন আমি নিজ হাতে ওটা খুলে ফেললাম। খোলার পরে দেখলাম হিন্দুদের অনেক ধরনের লেখা ওখানে লেখা। আমার বন্ধু মহিবুল আবার এসব বোঝে। ও আমাকে বলল, এটা একটু অস্বাভাবিক মনে হচ্ছে, আমরা এটা পুড়িয়ে ফেলি, এটা আমাদের জন্য ভালো হবে। আমাদের একটু দূরেই ছিল এক ফুচকাওয়ালা মামাকে জিজ্ঞেস করি, মামা তোমার কাছে কি পুড়িয়ে ফেলার কিছু আছে? মামা বলল, হ্যাঁ, আমার কাছে লাইটার আছে। তো আমরা একটু দূরে গিয়ে লাইটার দিয়ে এটা পুড়িয়ে ফেলি। তো এখন আমরা ভাবলাম এই কবুতরটি দিয়ে কি করব। ফুচকাওয়ালা মামা বলল, মামা আমি তো কবুতর পালি, আপনারা কবুতরটি আমাকে দিয়ে দিন। আমরাও দেখলাম কবুতরটির অবস্থা খুব খারাপ, একটু পরে হয়তো মরে যাবে, তাই আমরা এটা ফুচকাওয়ালা মামাকে দিয়ে দিলাম। তো বাসায় ফেরার পথে আমি দেখলাম আমার হাতটা খুব ব্যথা করছে এবং মাথা প্রচণ্ড ব্যথা করছে, মানুষের জ্বর আসলে যেমন হয়। আমরা 4-5 বন্ধু মিলে একটি বাসা মেসের মতন করে থাকি। সেখানে একটা রুমে 2 জন করে থাকে। তো সেদিন আমার রুমমেট বাড়ি চলে গিয়েছিল। বাসায় গিয়েই আমি শুয়ে পড়ি কিছু না খেয়ে। বাসায় যাওয়ার পর দেখলাম আমার ডান হাতটা একদম অনেক ফুলে গিয়েছে। পানি আসলে যেমন হয় বা কোনো পোকা কামড় দিলে যেমন অনেক ফুলে ওঠে, সেরকম। আমার বন্ধুদের দেখালাম, ওরা বলল, একটা নাপা খেয়ে ঘুমিয়ে যা। আমি নাপা খেয়ে শুতে চলে গেলাম। আমার রুমটা ছিল কর্নারে, 2টা বেড, 2টা টেবিল, এছাড়া একটা থাই গ্লাসের জানালা। তো আমি শুয়েছিলাম হয়তো 8টা বাজে তখন। মাঝে মাঝে সকালে এসে কুটকুট করে শব্দ করে জানালার সাথে সেটার একটা শব্দ হয়। আমি হঠাৎ সেই রাতে শুনতে পেলাম সেই কুটকুট শব্দ আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে আমি চেক করলাম এই রাতে কোনো পাখি শব্দ করে, কিছুই দেখতে পেলাম না। পরে শরীরটা সঙ্গ দিচ্ছিল না, ডাইনিংয়ে গিয়ে শুয়ে পড়লাম। ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখলাম একজন অনেক বড় চুল এবং সেই চুলে অনেক জট এবং তার পরনে একটি লাল ধুতির মতন জিনিস, অনেকটা তান্ত্রিকের মতো দেখতে। সে কঠিন চোখে আমার দিকে তাকিয়ে আছে আর আমাকে বলছে, আজকে তুই এই কাজটা একদম ঠিক করলি না, কি শাস্তি তোকে পেতেই হবে। আমার শরীরে ঘাম দিয়ে ঘুম ভেঙে গেল, প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। উঠে পানি খেলাম, তৃষ্ণা কিছুতে মিটছে না। জীবনে প্রথম এরকম ভয় পেলাম। এরপর ডাইনিংয়ের লাইট জ্বালানো অবস্থায় ঘুমিয়ে পড়লাম। সেদিন রাতে বারবারই ভয়ে ঘুম ভেঙে যাচ্ছিল। শরীর এতটা খারাপ, তবুও ঘুম ভেঙে যাচ্ছিল। ব্যথাটা অনেক বেড়ে গেল। সকালের দিকে বাবার ফোনে ঘুম ভেঙে গেল। বাবা জানালো আমার ফুফু মারা গিয়েছে, এখনই ব্যাগ গুছিয়ে বাড়ি যেতে হবে। আমিও কোনো কিছু চিন্তা না করে বাড়ির দিকে রওনা হলাম। আমার বাড়ি খুলনা। আমি সায়দাবাদ থেকে বাসে উঠলাম সকাল 10টা নাগাদ। আমি বাসে ওঠার পরও খুব অসুস্থ বোধ করছিলাম। আমার পাশের সিটটা ফাঁকা ছিল। বাসে বসে ঘুমিয়ে গেলাম। বাসটা ভাঙা এসে একটু থামলো, তখন ঘুমটা ভেঙে গেল। পাশে তাকিয়ে যেটা দেখলাম সেটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। পাশে ঠিক সেই লোকটা যাকে আমি গতকাল রাতে তান্ত্রিক রূপে স্বপ্ন দেখেছি, কিন্তু এর পরনে ছিল প্যান্ট শার্ট। আমার দিকে কঠিন চোখে তাকিয়ে আছে। আমি ভয় পেয়েও মাথা ঠান্ডা রেখে তাকে জিজ্ঞেস করলাম, আপনি কোথা থেকে এখানে উঠলেন, কোথায় যাচ্ছেন? আমার কোনো প্রশ্নের উত্তর সে দিল না। আমার দিকে সে কঠিন চোখে তাকিয়ে আছে, যেন আমি ভস্ম হয়ে যাব। সে আমাকে কোনো কথা না জিজ্ঞেস করলে শুধু জিজ্ঞেস করলো, বাবু তোমার হাতে কি হয়েছে? আমি বললাম কিছুই হয়নি, হঠাৎ করে ব্যথা এবং ফুলে ওঠা। আমার দিকে তাকিয়ে হেসে দিল। এরপর আমি অন্যদিকে ফিরে ঘুমানোর চেষ্টা করলাম। তার দিকে তাকানোর আর কোনো সাহস হলো না। ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ উঠলাম বাসের 20 মিনিটের ব্রেকে। সেখানে আমি এবং সেই লোকটি একসাথে নামলাম। নামার পর আমি আমার কাজে ব্যস্ত হয়ে পড়লাম। ফ্রেশ হলাম, একটু খাবার খেলাম। তাকে আর কোথাও নজর পড়ল না। ভাবলাম হয়তো এত মানুষের ভিড়ে কোথায় যেন আছে। ব্রেক শেষ হলে বাসে উঠলাম। ওঠার পর বাস যখন প্রায় ছেড়ে দিচ্ছে, কন্ডাক্টরকে বললাম, ভাই আমার পাশের লোকটি আসেনি, একটু দেখেন কোন দিকে গেল। উনি গুনে বললেন, এখানে তো 28 জনের এন্ট্রি, 28 জনই আছে, আপনার পাশে তো কেউ ছিল না ভাই। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। কিছু না বলে চুপ করে ফুফুর বাড়ি আসলাম।
ওখানে গিয়ে কাউকে কিছু বললাম না, কারণ সবার মন খারাপ। জানাজা হলো, দাফন হলো। এদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় বিকেল। সন্ধ্যায় খেয়ে প্রায় রাত 8:30 সকলে ঘুমিয়ে যায় গ্রামে। আমাদের বাড়িতে 4টি ঘর। একটাতে আমার বাবা মা থাকেন, একটাতে চাচা চাচি থাকেন, আর একটাতে আমার চাচাতো ভাই রানা থাকে। সে বাবার ক্ষেত আর চাচার ঘেরের দেখাশোনা করে। আর একটাতে আমি থাকি। আমার ঘরটা তালা দেয়া থাকে। আমি যখন যাই সেখানে গিয়ে থাকি। আমাদের পুকুরটি আমার ঘরের পেছনে, জানালা দিয়ে দেখা যায়। খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। একে তো শরীর ভালো না, তারপর আবার জার্নি, সব মিলিয়ে ঘুম আসতে সময় লাগেনি। হঠাৎ একটা শব্দে ঘুম ভেঙে যায়। আপনারা যারা টিনের ঘরে থাকেন, যদি সেখানে কেউ ইট মারে বা গাছ থেকে কোনো ফল পড়ে, যেমন জোরে জোরে আওয়াজ হয়, ঠিক সেরকম। ঘুম ভাঙার পর উঠলাম, ভাবলাম বাবাকে ফোন দেই। এত রাতে কিসের শব্দ? অমনি দেখলাম ফোনে চার্জ নেই, ফোন বন্ধ। চার্জার খুঁজতে গিয়ে দেখি ঢাকা ফেলে এসেছি। তারপর শব্দটাও আর হচ্ছে না। এরপর ভাবলাম যা হবার হয়েছে, এখন ঘুমিয়ে পড়ি। সবাই ঘুমাচ্ছে, সকালে উঠে দেখা যাবে কি হয়েছিল। আবার ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে ঘুম ভেঙে গেল কয়েকজন মানুষের কথার শব্দে। বুঝতে পারলাম আওয়াজটা পুকুর পাড় থেকে আসছে। জানালা হালকা খুলে দেখলাম 5 জন জেলে জাল নিয়ে দাঁড়িয়ে আছে, এখনই জাল ফেলবে। আমাদের ঘেরের মাছ ফজরের পরপর বাজারে নিয়ে বিক্রি করা হয়। তাই ভাবলাম মনে হয় আরেকটু পরে আজান হবে। এরা মাছ ধরতে এসেছে। আমি ডাকলাম, ভাই একজন একটু এদিকে আসুন। একজন আসলো, বাকি সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমার একটু অস্বস্তি লাগছে, তবুও ভাবলাম এরা তো জেলে, একটু কথা বলে নেই। ভাই আমার চাচা কোথায়? এখানে আপনাদের একা মাছ ধরতে কে বলল? ওনারা বলল চাচা এখানেই ছিল, এখন একটু সরিষা ক্ষেতের দিকে গিয়েছে, এখনই চলে আসবে। দরকার হলে আমি যেন একটু গিয়ে দাঁড়াই। আমি ভাবলাম অনেকদিন তো কাজ করা হয় না, বাবা চাচাকে একটু সাহায্য করি। ওনারা বলল তাড়াতাড়ি আসুন। আমি একটা হাফ প্যান্ট পরে বের হলাম। 10 মিনিট পরে এখনো চাচা আসেনি, বাবাও না। আমি বললাম এখনো তারা কেন আসছে না? রানা ভাই বা কোথায়? ওনারা বলল আপনি একটু গিয়ে দেখুন শ্মশান ঘাটের ওখানে কোনো সমস্যা হলো কিনা। আমি জিজ্ঞেস করলাম উনি কি ওখানে একা গিয়েছে? তারা বলল সেটা ঠিক জানি না, আপনি চলুন, আমরা আপনার সাথে যাচ্ছি, দেখি কি কিছু হলো নাকি। আগেই বলে রাখি, আমাদের সরিষা খেতে যেতে একটি খালের মতন আছে। সেই খালের ওই পারেই শ্মশান ঘাট, যেখানে হিন্দুদের পোড়ানো হয়। তো আমার সাথে একজন যেজন কথা বলছিল, সে একটি হারিকেন হাতে এগোচ্ছে। অনেক দূর যাচ্ছি, কোনো আলো নেই, শুধু একটু হারিকেনের আলো। একটু দূরে যেতে জিজ্ঞেস করলাম যে ভাই আপনার বাড়ি কোথায়? হঠাৎ শুনতে পেলাম বলল টঙ্গী। আমার গা শিউরে উঠল, কণ্ঠটা কেমন যেন অন্যরকম। আর টঙ্গী এখানে মানুষের বাড়ি কেন হবে? ওই লোক আমার থেকে একটু পিছনে ছিল। পিছন ফিরে তাকিয়ে দেখলাম কেউ নেই। আমার শরীরের সকল লোম খাড়া হয়ে গেল। সামনেই খাল, খালের ওই পারে দেখলাম সেই তান্ত্রিক লোকটা। আমি স্বপ্নে তাকে যে কাপড়ে দেখেছিলাম, ঠিক সেই কাপড়ে। উনি এক পলকের মাথায় খালের ওপার থেকে এপারে চলে এলো। আমাকে বলল, তুই যে কাজটি করলি সেটা ঠিক করলি না, এবার তো সেই শাস্তি পেতেই হবে। সেই শাস্তি তোকে আমি এখন দেব। এরপর আমাকে ধাক্কা দিয়ে সরিষা ক্ষেতের মধ্যে ফেলে দিল। আমার পা টান দিয়ে নিচে শুয়ে ফেললো। এরপর উনি আমার বুকের উপর বসে পড়ল। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আমার বুকে কোনো ওজন ছিল না। উনি আমার গলা চেপে ধরলো। আমার মনে হচ্ছিল আমার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। এরপর আমার শরীরটাকে উল্টো করে ফেললো। মনে হলো যে আমি কোনো মানুষ না, একটা পুতুল। আমার পা ধরে টেনে নিয়ে যাচ্ছিল আর বলছিল, আমার জাদুর উপর শক্তি প্রয়োগ, আজ তুই বুঝবি আমার উপরে বাধা সৃষ্টি করার ফল কি হয়। এরপর খালের উপর দিক দিয়ে একটা খুঁটি বাঁধা ছিল, যেটাতে গরু বাঁধা হয়, যার কারণে ওটা খুব শক্ত। ওটা আমি ধরে ফেলি, কিন্তু বিশ্বাস করুন আমার শরীরে কোনো শক্তি ছিল না, মানসিক শক্তি দিয়েই সব করছিলাম। আমাকে খুব জোরে টানছিল পায়ের দিক দিয়ে। হঠাৎ দেখলাম রানা ভাই আমার দিকে দৌড়ে আসছে। আমার আর কিছু মনে নেই, শুধু শেষবারের মতন তান্ত্রিক লোকটাকে দেখলাম যেন হাওয়াতে মিশিয়ে গেল। সকালে ঘুম ভাঙলো, দেখতে পেলাম আমি আমার খাটে শুয়ে আছি। রানা ভাই আমার পাশে, তাকে জিজ্ঞেস করলাম কি হয়েছিল রাতে। আমার জ্ঞান যাওয়ার পর সে বলল সে ক্ষেত পাহারা দিচ্ছিল, তখন কিছু শব্দে সে দেখার জন্য আসে। আসার পর দেখলো আমাকে কিছু একটা টেনে খালের দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু আমার পায়ের দিকে কেউ নেই। বুঝতে পেরেছিল যে কিছু একটা খারাপ শক্তি এসব করছে। সে সময় মতো না পৌঁছলে হয়তো আমি আর বেঁচে ফিরতে পারতাম না। এরপর বাবাকে পুরো ঘটনা খুলে বললাম। বাবা ইমাম সাহেবের সাথে ব্যাপারটা বলল। তিনি আমাকে একটি তাবিজ আর পানি পড়া খেতে বলল, আর সবসময় দোয়া, জিকির আর 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ার জন্য বলল।
আমি যখন জানতে চাইলাম জেলেদের ব্যাপার, তখন ইমাম সাহেব সব খুলে বলল। আসলে সেই কবুতরের গায়ে যে তাবিজ ছিল সেটা ওই তান্ত্রিক কারো ক্ষতির জন্য করেছিল। ওই কবুতরের সাথে যাকে ওই জাদু করা হয়েছে সেই লোক মারা যেত, আর ওই জেলেগুলো ছিল মানুষরূপী জিন, যারা ওই তান্ত্রিকের কথা মতো আমাকে বাড়ি থেকে বের করে সেই জায়গায় নিয়ে যায়। আর ওটাও তান্ত্রিকের রূপ নিয়ে একটি জিন ছিল, যার কারণে আমি ছাড়া কেউ তাকে দেখেনি। আর তার শরীরে কোনো ওজন ছিল না, সে হাওয়াতে মিলিয়ে যেতে পেরেছে। যাই হোক, চাচির ভাইয়ের এই ঘটনাটি পড়ে শোনাতে চেয়েছিলাম, কিন্তু এই দুটির একটি যোগসূত্র রয়েছে যার কারণে এটা বলতে হচ্ছে। পরের দিন তারা রওনা দিল, বাধা আর বাধা। হঠাৎ তারা মাঝপথে দেখল একজন তান্ত্রিক চাচির ভাইটি নাকি হঠাৎ খুব ভয় পেয়ে গেল। কারো বুঝতে অসুবিধা হলো না এটা সেই তান্ত্রিক। এরপর তার নৌকায় উঠে নদীর ঠিক মাঝখানে গেল। হুজুরের দোয়া দরুদ পড়া যতটাই বাড়ছে, নৌকার দুলুনি ঠিক ততখানি বাড়ছে। চাচি অসুস্থ হয়ে পড়ল। নৌকায় বসে হঠাৎ করে কোথা থেকে যেন সেই বুড়ি আর তান্ত্রিক দুজনেই চলে আসলো। হুজুরকে অনেক চেষ্টা করেও তারা থামাতে পারল না। অনেক দোয়া দরুদ আল্লাহর কালাম পড়ার পর হুজুর তাদের দুইজনকে থামাতে সক্ষম হলো, কারণ হুজুর ছিল খুবই একজন পরহেজগার মানুষ। এটা যেন তেন হুজুর পারত না। এরপর হুজুর বলল, এরা দুইজন মানুষ ক্ষতি করা মানুষ, এদের দুইজনকে আপাতত পানির নিচে নামাতে পেরেছি আল্লাহর অশেষ রহমতে। কিন্তু আপনাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি সাথে সাথে আমল করতে হবে, তাহলে এরা কোনো কিছু আর কারো ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ। এই ঘটনা বলার পর থেকে আমি কিছুতেই শান্ত হতে পারিনি। চাচি এখন সম্পূর্ণ সুস্থ, কোনো ধরনের সমস্যা নেই। কিন্তু এই ঘটনাটি আমার জন্য একদম নতুন। আমি কখনো বিশ্বাস করতাম না এসব। নতুন দুটি ঘটনা আমার জীবনটা একদম ওলট পালট করে দিল, আমাকে নতুন করে ভাবালো সবকিছু। আজ এই জন্যই আপনাদের সাথে এটা শেয়ার করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন শাহিন আলম, মানিকগঞ্জ থেকে। আজ থেকে 20 বছর আগের কথা। তখন শাহিনদের এলাকায় একজন ব্যক্তি ছিলেন যার নাম ছিল আদেল মিয়া। তো আদেল মিয়া পেশায় ছিলেন ভ্যান চালক। তার নিজস্ব একটি ভ্যান ছিল এবং সেটাতে করে তিনি বিভিন্ন পণ্য পরিবহন করতেন। কখনো তিনি কাজ করতেন কোনো আড়তের হয়ে, সেখান থেকে মালপত্র নিয়ে যেতেন এদিক থেকে ওদিকে। আবার অনেক সময় দেখা যেত সবজি পরিবহন করতেন, বিভিন্ন রকম পরিবহনে কাজ করতেন তিনি। তো একটা সিজনে তিনি কাজ পেলেন ঘাটে, সেখান থেকে মাছ নিয়ে যেতেন। সেই মাছ আনতো আড়ত দ্বারা, সেই মাছটাকে তিনি নিয়ে বাজারে নিয়ে যেতেন, খুচরা বাজারে। তো বাজার তাদের এলাকা বেশ খানিকটা সামনে দূরে, তো সেখানে নিয়ে যেতে হতো। আদেল মিয়া এই কাজ পান। তো আদেল মিয়া প্রথম কিছুদিন এই কাজ করেন। তাকে একেবারে ভোরবেলা যেতে হয় সেই ঘাটে গিয়ে সেখানে সে ওই মাছগুলো বাঁধা সাদা করেন, মানে করা ঝুড়িতে থাকে, সেগুলো বেঁধে চেঁধে তিনি তার ভ্যানে তোলেন এবং সেগুলো তারপর তিনি নিয়ে রওনা দেন। তো যখন তিনি রওনা দেন তখনও কিন্তু চারিদিকে অন্ধকার থাকে, আর বাসা থেকে বেরোন আরো অন্ধকার অবস্থায়। তো এরকম কয়েকদিন তিনি করেছেন। তো একদিনকার কথা, ওই সময় শীত আসি করতেছে, বেশ কুয়াশা হয়ে যায় ওই জায়গায়। তাদের এলাকাটা খুব কুয়াশা হয়ে যায় এবং রাস্তাঘাট খুব আঁকা বাঁকা, মানে এরকম মানে মোড় নিয়ে রাস্তা নাকি যায়, এবং অনেক পুরনো স্থাপনা আছে তাদের যে এলাকা, সেই জায়গায় শাহিনদের যে এলাকা, সেখানে নাকি রাস্তাঘাটের মধ্যে অনেক পুরনো স্থাপনা আছে। দেখা যাচ্ছে যে এরকম 2-3টা বাঁক নিয়ে হঠাৎ করে পাশে একটা জমিদার বাড়ি পড়ে এরকম, এবং বেশ ওই জায়গাগুলো নাকি বেশ ভয়ের মনে হয়। তো এই রাস্তা দিয়ে ওই আদেল মিয়ার ভ্যান নিয়ে আসতে হয় অন্ধকারের সময়। তো আদেল মিয়া বেশ সাহসী মানুষ, যদিও মানুষজন ওখানে ভৌতিক কথাবার্তা বলে, তিনি এগুলো খুব একটা কেয়ার করতেন না। তাকে অনেকে ভয় দেখাইছে, এই সকালবেলা এই জায়গা দিয়ে মাছ নিয়ে আসবি ভোরের মধ্যে, কি অবস্থা। তো আদেল মিয়া এগুলো কেয়ার করতেন না। তো তখন শীত আসি করতেছে, চারিদিকে কেমন কুয়াশা ছাওয়া, মানে ছেয়ে যায় এই জায়গায়। তো এর জন্য ওই বাঘের কথাগুলো বলা, যে কুয়াশা ছেয়ে গেলে কিন্তু বাঘ দেখা খুব কঠিন হয়ে যায়। একদিন শেষ রাতে আদেল মিয়া উঠছে, তো ওই দিন দেখলেন যে বেশ ঠান্ডা পড়ছে, ঠান্ডা মানে ভালোই পড়ছে, তার বেশ শীত লাগতেছে। তো তিনি উঠে তাড়াতাড়ি তৈরি হলেন যে তিনি যাবেন, তার ভ্যান নিয়ে বেরোবেন। তো যে তিনি মোটামুটি তার চাদর মাদর গায়ে দিয়ে মানে সব কিছু রেডি করে তার হ্যারিকেনে সেই কেরোসিন আছে কিনা এটা দেখলেন, দেখে তিনি আসলেন, এসে তার ভ্যান গাড়ির নিচে হ্যারিকেন বাঁধলেন, বেঁধে তিনি অন্ধকার তখনও চারিদিকে এবং কুয়াশা ছাওয়া, তিনি বা ঘরের থেকে বেরোয় দেখতেছেন কুয়াশা ছাওয়া, কেমন যেন একটা পোড়া গন্ধ চারিদিকে, এই শীতের সময় জিনিসটা হয়। তো দেখে তিনি তাড়াতাড়ি গায়ে চাদর পেঁচায় তার ভ্যান নিয়ে বেরোলেন। যাচ্ছেন, তিনি ঘাটে যাবেন, ঠান্ডার মধ্যে আসতেছেন, রাস্তাঘাট মানে ওই যে বললাম যে আঁকা বাঁকা, কুয়াশায় ঢাকা, সামনে দেখা যাচ্ছে না, ওই হারিকেনের আলো হালকা পড়ে যতটুকু আলো হচ্ছে এরকম। তো আন্দাজের উপরে, সম্পূর্ণ আন্দাজের উপরে ভ্যান চালাচ্ছেন আদেল মিয়া।
তো এরকম চালাতে 2-3টা বাঁক নিলেন, বাঁক নিয়ে দেখলেন ওই যে জমিদার বাড়ির পাশ দিয়ে বাঁকটা গেছে, ওই দিলেন তার কাছে একটু কেমন গা কাটা দিয়ে উঠলেন এরকম অন্ধকারের মধ্যে, চারিদিকে কুয়াশা, তখনও মানে ভোর আসে নাই, এরকম শেষ রাত তখন। তো তিনি ভ্যান চালাতে চালাতে একসময় চলে আসলেন সেই তাদের ঘাটে। তো ঘাটে এসে দেখলেন যে ওইখানে কেবল ওই যে লোকটা নৌকার থেকে মাছের ঝাঁপিগুলো নামায় রাখতেছেন, সেও নিয়ে আসছে পাশের ওখান থেকে এনে ওই ঝাঁপিগুলো নামায় রাখতেছেন। তো তার সাথে সাধারণত একজন হেল্পার থাকে, তা আজকে কোনো হেল্পার নাই। তো তিনি ওই লোকরা বললেন যে কি ব্যাপার, আজকে আপনি একা, এগুলো তুলবো কে, আপনি একটু হাত লাগান। তো আদেল মিয়া একটু চেতলেন, মানে রাগ করলেন যে এই শীতের সকালে এগুলোই নাকি, আমার কি এত টাকা দেয় নাকি, এগুলো কেন আমি করবো, সেই তর্ক বিতর্ক করতে করতে তিনি ওই ঝুড়ি তোলা শুরু করলেন। অগত্যা কিছু করার নাই, যত তাড়াতাড়ি নিয়ে পৌঁছায় দিবেন তত লাভ, আর এই বাজারে খুব সকাল সকালে মাছগুলো ঢুকে যেতে হবে। যাই হোক তিনি তুললেন, মাছের ঝুড়ি সব তুললেন, তুলে ওই লোকে বললো যে আপনি বললেন, মহাজনরা বললেন যে এরকম করলে কিন্তু হইব না, লোক রাখা লাগবো, এই বলে তাকে বিদায় দিলেন। তিনি বিদায় দিয়ে তিনি তার ভ্যান নিয়ে রওনা দিলেন। ভ্যান বেশ ভারী হয়ে গেছে, মানে রওনা দিয়েছেন, ভ্যান প্যাডেল মারা শুরু করলেন। তো আলো কিন্তু তখনও ফুটে নাই, কুয়াশায় তো এমনি, মানে আকাশ তো এমনি মেঘলা হয়ে আছে, কুয়াশায় একদম ছেয়ে গেছে, ওই দিন কিচ্ছু দেখা যাচ্ছে না। এমন ওই আশেপাশে যে 2-1টা দোকানপাটে একটু খুলে বসে বা হোটেলে প্রিপারেশন নেওয়া শুরু করে যে ভোরবেলা নাস্তা টাস্তা বানাবে, এরকমও অবস্থা নাই, কারণ অন্ধকার, মানে কোনো হোটেলও খুলে নাই, গ্রামের হোটেল যেগুলা ওই ঘাটের কাছে সেগুলোও খুলে নাই, অন্ধকার, কুয়াশা ছাওয়া চারিদিক। তো আদেল মিয়া প্যাডেল মেরে মেরে রওনা দিচ্ছেন ভ্যান নিয়ে, সামনে এগিয়ে যাচ্ছেন, এবং তার কাছে মনে হচ্ছে যে তিনি কিন্তু মানে ভুল করে ফেলতে পারেন এই অন্ধকারে। হ্যারিকেনে তেমন কিছু দেখা যাচ্ছে না, হ্যারিকেন তিনি কিন্তু খুলে সামনে নিছেন, তার মানে ওই যে তার যে ভ্যানের যে কোচটা ওইটার পাশেই রাখছেন, তারপর আলো হচ্ছে না। তিনি মনে করতেন ভুল করে তিনি কোথাও ঢুকে যেতে পারেন, এরকম চিন্তা হচ্ছে। খুব সাবধানে আস্তে আস্তে প্যাডেল করে করে যাচ্ছেন। তো হঠাৎ করে তার কাছে মনে হলো যে তার ভ্যানের পাশ থেকে কিছু একটা দৌড় দিয়ে গেছে বেশ জোরে, এবং তার পায়ের পাশ দিয়ে গেছে, এবং তিনি মনে হলো যে টাচ ফিল করছেন, কালো একটা কিছু এরকম, মানে একে তো অন্ধকার কুয়াশা, তার মধ্যে দিয়ে কালো কিছু একটা গেছে, এবং তার শরীরে টাচ ফিল করছেন। তো তিনি একটু মানে কেঁপে উঠছেন যে ঘটনাটা কি গেল। মনে হলো তার ভ্যানের সামনে দিয়ে সরে গেল একটা শব্দ করে, কেমন শব্দটা একদম বিদ্ঘুট শব্দ। তো তিনি চিন্তা করছেন কি, তো তিনি আস্তে করে ভ্যানের তার প্যাডেলটা একদম কমায় দিয়ে তিনি ব্রেকটা ধরে হারিকেনটা উঁচা করে সামনে ধরছেন, ধরে তাকায় দেখতেছেন একটা কালো রঙের কুকুর, বেশ বড় একটা কালো কুকুর দৌড় দিয়ে সামনে চলে গেছে তার ভ্যান থেকে, ওইটাই তাকে পাস করে গেছে। তারপর দেখলেন ওইটা সামনে যে ঘুরে তাকাইছে তার দিকে, মাথাটা এত বড় কুকুরটার, এরকম ঘাড়ের পাশ থেকে এরকম বড়, চোখ দুটা জ্বলতেছে, মানে চোখের মধ্যে থেকে মনে হচ্ছে যে আলো টিকরা বেরিয়েছে এরকম। তো ভয় পেয়েছেন আদেল মিয়া, কুকুর দেখে ভয় পেয়েছেন। তিনি সামনে যাবেন কিনা চিন্তা করতেছেন, তো কিছু করার নাই, তিনি তাড়াতাড়ি হারিকেনটাকে হ্যান্ডেলের মধ্যে ঝুলায় ফেলাইলেন, ঝুলে আবার প্যাডেল মারলেন। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন, যতটুকু আলো সামনে পাইতেছেন এতটুকুতে, এবং কুয়াশা মনে হচ্ছে আরো ঘনীভূত হইতেছে, চারিপাশের যে গাছগাছালির মধ্যে কুয়াশা বেরোয় আসতেছে। আদেল মিয়া মানে অবাক হইলেন, তিনি বুঝতে পারতেছেন না তিনি যাবেন কেমনে সামনে, মানে তার যাওয়ার রাস্তাটাই তিনি চিন্তা করতে পারতেছেন না। এর মধ্যে তিনি পৌঁছাইলেন একদম কাঁচা রাস্তাটা, 2 পাশে গাছগাছালি একদম। তিনি এই রাস্তা চিনেন, তার একটা আন্দাজ আছে, তো বুঝলেন যে এই রাস্তাটা এইভাবে সোজা গেছে মোটামুটি। তো ওই রাস্তা দিয়ে তিনি যাচ্ছেন, হঠাৎ করে সামনে শুনলেন যে কুকুর যেরকম শব্দ করে ওরকম ভারী একটা শব্দ করলো কিছু। তো তিনি ওই জায়গায় আবার ব্রেক করে দাঁড়াইছেন, দাঁড়ায় তিনি হারিকেনটা উঁচা করে ধরছেন, কেমন একটা প্রকৃতির শব্দ, আর কোনো শব্দ নাই। আবার শুনলেন কুকুরের একটা ভারী শব্দ, এটা সাধারণ কুকুর করে না, কোনো ভারী বড় কুকুরের শব্দ হবে। তো তিনি হারিকেনটা বাড়ায় ধরে দেখতেছেন যে ওই কুকুরটা কতগুলো গাছগাছালির মধ্যে থেকে মাথা বের করে রাখছে, তার দিকে তাকায় আছে এরকম জল চোখে, এবং মনে হচ্ছে কেমন একটা গলার ভেতর থেকে গড় 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 করতেছে। ভয় পেয়েছেন আসলে আদেল মিয়ার, মানে বুক শুকায় গেছে এই কুকুর থেকে। চিন্তা করছে এটা এরকম করতেছে কেন, আর যেখানে দাঁড়ায় আছে কুকুরটা গাছগাছালির মধ্যে থেকে, ওখানে যদি হঠাৎ করে লাফ দিয়ে তার গায়ে পড়ে তার বিশাল সমস্যা হবে। তো তিনি চিন্তা করতেছেন যে তিনি পার হবেন কিনা। এই চিন্তা করতে করতে তিনি আস্তে করে হারিকেনটা রেখে চিন্তা করেন জোরে একটা প্যাডেল দিয়ে আমি সামনে চলে যাই। তো এই চিন্তা করে তিনি দ্রুত প্যাডেল মারলেন, ওইখানে প্যাডেল মেরে তার ভ্যান চলা শুরু করলো। আর তিনি মনে মনে দোয়া করতেছেন যাতে ওই কুকুর যাতে না করে। তো দেখলেন যে উনি পার হয়ে গেছেন ওই জায়গাটা, তখনও কিছু ওরকম টের পান নাই। এরপর পাশ দিয়ে যখন যাচ্ছেন দেখলেন যে বড় একটা পুকুর ছিল, পুকুরের পাশ দিয়ে যেতেছেন। কুয়াশার জন্য পুকুরের উপরিভাগ দেখা যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে পানির মধ্যে
কিছু একটা লাফাচ্ছে, মানে মানে শব্দ করে যদি কেউ খেলাধুলা করে পানির মধ্যে, মানে কোনো প্রাণী যদি উঠানামা করে সেরকম লাগতেছে, ফস ফস করে পানি এরকম উপর উঠতেছে। আদেল মিয়ার বেশ ভয় লাগলো। ততক্ষণে কিন্তু এই যে অন্ধকারটা কেটে একটা আলোকিত অন্ধকার হয়েছে, মানে আলো ফুটছে কিন্তু অন্ধকার, মানে পুরা অন্ধকারটা কাটে না এবং কুয়াশা আরো ছেয়ে ছেয়ে যাচ্ছে। আদেল মিয়া ভয়ে ভয়ে মানে তার নিয়ে ভ্যান নিয়ে আরো সামনে গেলেন। তো সামনে যেতে যেতে হঠাৎ তিনি খেয়াল করলেন যে তার সামনে ওই কুকুরটা দাঁড়ায় আছে, একদম রাস্তা আগলায় দাঁড়ায় আছে, এবং দুই পাশে শুধু গাছগাছালি ছাড়া আর কিছু নাই, দুই পাশে গাছগাছালি ছাড়া কিছু নাই। এবং এই অন্ধকার যে কেটে গেছে, চাঁদটা যে ছিল ওই চাঁদটা তখনও ওই জায়গায়, মানে একদম মনে হচ্ছে ম্রিয়মান ভাবে চাঁদটা দেখা যাচ্ছে এই অন্ধকারের মধ্যে, মানে দিন হয়ে আসলো চাঁদটা ম্রিয়মান ভাবে দেখা যাচ্ছে আকাশে। কেমন একটা ভয়ঙ্কর দৃশ্য, এবং তার সামনেই কুকুরটা দাঁড়ায় আছে একদম পথ আগলায়। আদেল মিয়া সবচেয়ে ভয় পেলেন যে তিনি এই পথে এতদিন যাতায়াত করছেন, তিনি কিন্তু এই কুকুরটাকে কখনো দেখেন নাই। মানে এলাকার তো কিছু থাকে ই কুকুর, মানে যেগুলো নাকি ভবঘুরে টাইপের, ওরকম কিছু না, এবং বেশ হিংস্র, এটার ঘাড় এরকম মোটা, মানে এটা নর্মাল কোনো কুকুরের মতো না, দেখে মনে হচ্ছে বিদেশি কুকুর, একদম কালো কুচকুচে, চোখ দুটো জ্বলতেছে এবং দাঁড়ায় আছে, এবং সেই গড়গড় গড়গড় করতেছে। একটু পর তার মনে হলো তার যে ভ্যানের উপরে কিছু একটা দ্রুম করে পড়লো, দ্রুম করে শব্দ হলো, কিছু একটা পড়লো। তো আদেল মিয়া ভয়ের চোটে লাফ দিয়ে তার সিটের থেকে নেমে পিছনে ফিরে তাকাইছে। তাকায় দেখলেন যে লম্বা একটা কালো অবয়ব, মানে বেশ লম্বা, প্রায় 7 ফিটের মধ্যে একটা লম্বা কালো অবয়ব তার ভ্যানের পিছনে বসে তার ঝুড়ির মাথা সরায় ফেলতেছে এরকম। তো এই দৃশ্য দেখে আদেল মিয়া ঠিক থাকতে পারলো না, তিনি ঘুরে উল্টা দিকে দৌড় দিলেন, কারণ সামনের দিকে তো কুকুরটা, পিছনের দিকে, এবং তিনি তার ভ্যান পাস করে যাচ্ছেন, তখন ওই কালো অবয়বটা ওইখানে তার ভ্যানের উপর বসে আছে, ঝুড়ির ওদিকে হাত। তো তিনি দৌড়াইতেছেন, আদেল মিয়া জেলে দৌড়াইতেছেন পিছন দিকে দৌড়াইতেছেন, আর তার মনে হচ্ছে যে তার আশপাশে গাছের পাতার উপর দিয়ে ফরফর ফরফর করে কিছু যাচ্ছে। তো তিনি ভয়ে দৌড়াইতে একদম যখন নাকি ওই যে পুকুরের কাছে চলে আসেন, তখন দেখছেন তার ঠিক সামনে, তার থেকে 20-30 ফিট সামনে, হাতের বাঁ দিক থেকে ওই কালো কুকুরটা বের হয়ে এসে তার সামনে দাঁড়ালো, মানে তার মুখোমুখি দাঁড়াইলো। তখন তার মনে পড়লো যে হাতের বাম দিকে, মানে পুকুরের উল্টা দিকে, আসলে এটা তো একটা পুরনো কবরস্থান, এটা আমার খেয়াল নাই কেন। অনেক পুরনো কবরস্থান, এই জায়গাতে মানুষ চলাফেরা করে না, ভয় পায়, বিশেষ করে ভর দুপুরে চলে না, সন্ধ্যার পরে তো একদম চলেই না মানুষ, আর এরকম সময় তো চলার মানে কথাই না। তিনি দিক দিয়ে আসছেন, এই রাস্তা দিয়ে যাচ্ছেন, আর ওই কবরস্থানেও কিন্তু কুকুরটা বেরিয়েছে, কুকুরটা বেশ বড়, মানে তিনি তো আগেই দেখছেন বিশাল, এটা এখন মাটিতে দাঁড়ায় আরো বড় মনে হচ্ছে তার, এবং এটা মানে চোখ এরকম বড় করে তার দিকে তাকায় আসছে, চোখ দুটো জল করতেছে, এবং মনে হলো আস্তে আস্তে কাছায় আসা শুরু করলো তার দিকে। তো আদেল মিয়া আসলে উপায়ন্ত না দেখে ভয়ের চোটে দৌড় দিয়ে তিনি পুকুরে লাফায় পড়লেন। পড়ছেন, বেশ ঠান্ডা, ঝপাস করে পানিতে পড়ছেন, পানি একদম তার শরীরে মনে হলো যে ফুটে গেল, পুরো ঠান্ডা, মানে হুল ফুটাই দিল পুরা। ভয়ের চোটে তিনি পানিতে লাফ দিয়ে পড়ছেন, এবং তিনি মানে বুঝতেছেন ঠান্ডা কাকে বলে। এই অবস্থায় তিনি সাঁতরানো শুরু করলেন প্রাণপণ। তো সাঁতরাইতে পুকুরটা বেশ বড়, কিন্তু তিনি মোটামুটি ভালোই সাঁতার জানতেন, ছোটবেলা থেকে সাঁতরান। যাই হোক, সাঁতরাইতে তিনি পুকুরের ওই পারে যেয়ে উঠলেন, থরথর করে কাঁপতেছেন তিনি। তো উঠে হাঁচড়ে পাঁচড়ে উঠে দৌড়াইলেন, ওইখানে বাঁশঝাড় ছিল, বাঁশঝাড়ের মধ্যে দিয়ে তিনি দৌড়াইলেন, এবং তিনি মনে হলো যে তার কাছে, যে তাকে ওই বাঁশঝাড়ের উপর দিয়ে কিছু একটা চলতে চলতে যাচ্ছে তার পিছনে। তো আদেল মিয়া প্রচন্ড ভয় পেয়েছেন এই তার উপর দিয়ে, যে পাতার মধ্যে দিয়ে যে শস্য করে কিছু গেছে এই শব্দে। তো তিনি দিক বিদিক শূন্য হয়ে দৌড়াইতেছিলেন। তো দৌড়াইতে তিনি এক জায়গায় এসে পৌঁছাইলেন, দেখলেন যে ওই জায়গায় একটা হোটেল মনে হয় খুলছে, সেখানে মানে খাবার দাবার প্রিপেয়ার করবে মানুষজন, কারণ সেখান থেকে তিনি দেখছেন আগুনেরই উঠতেছে, মানে ধোঁয়া টোয়া উঠতেছে আর কি এই কুয়াশার মধ্যে। তো তিনি দৌড়াইলেন ওই হোটেলের দিকে, মানে আন্দাজে দৌড়াইতে তিনি দেখলেন যে 2টা কারিগর, একজন চুলা জ্বালাইছে আর একজন কাজ করতেছে। তিনি তাদের সামনে যে বললেন, তারা দেখে অবাক হয়ে গেল আদেল মিয়ারে, বলে আপনি কোত্থেকে গেছেন, আপনি কে, কি ব্যাপার? তো বললো যে ভাই আমার অনেক সমস্যা হয়েছে, আমার বাঁচান। তো তারা তাড়াতাড়ি বসতে দিল, ওখানকার হোটেলের কারিগর একজন তাকে গামছা এনে দিল, তার কাপড় ওই যে উপরের যে সোয়েটার মোটার খুলে তিনি তাড়াতাড়ি গামছা দিয়ে শরীর মুছে ও তাদেরই দিয়ে একটা কাঁথা গায়ে বেচায় ফেললেন। তো মোটামুটি কোনো মতে আর কি কষ্ট করে ওইখানে তাদেরই কাপড় নিয়ে তিনি বসলেন, তার ভিজা কাপড় সরায়, অনেক ঠান্ডা। তো জিজ্ঞেস করলেন কি হয়েছে, তখন তিনি বললেন যে এই ব্যাপার, এই দেখছে। তখন ওই হোটেলের যে লোকজন ছিল 2-3 জন, তারা বললো যে ওই রাস্তাটা দিয়ে আপনি গেলেন কেন, আপনি যে মাছ নিয়ে আসছেন সবসময় কি ওই রাস্তা দিয়ে গেছেন? তখন বললেন না,
তাহলে কোন দিক দিয়ে গেছেন? বললো যে আমি ওই দিক দিয়ে, যে এই মানে একটা রাস্তার নাম বললো। তো বললো যে ওদিক দিয়ে গেলে আপনি এই দিক দিয়ে কেন আসছেন? আমি বুঝতেই পারিনি, কুয়াশার জন্য আমি হারাই ফেলছিলাম জায়গা। তো তখন তারা বললো হইতে পারে, জায়গা তো আসলে এটা ভালো নয়, কবরস্থান রাস্তা খুবই খারাপ, যে কেউ জানা, দিনে দুপুরে মানুষ হাঁটে না। কারণ আপনি পুকুরে লাফায় পড়ে সাঁতরে আসছেন, এটি তো অবাক কাণ্ড। ওই পুকুরেও ভূত আছে, মানুষজন বলে খারাপ জিন আছে ওই পুকুরে। তো যাই হোক, আদেল মিয়া মানে ওখানে তারপরে ওই হোটেলে ছিল অনেকক্ষণ, এবং তার কাপড় চোপড় যখন একটু তারা ওই যে চুলার পাশে রাখছে শুকাইছে, সেগুলো পরে তারপর ওখান থেকে বের হয়েছে। বের হয়ে তিনি হেঁটে যান, ওখানে একটা হার্ডওয়্যারের দোকান ছিল, সেখানে পরিচিত লোকজন ছিল তার। তো ওখান থেকে একজনকে জোর করে নিয়ে সে ওই রাস্তা আবার ফেরত যায়। তো গিয়ে দেখে যে তার ভ্যান ওই জায়গা মতোই আছে। তার ওই ভ্যানের মধ্যে ওখানে 5 ঝুড়ি মাছ ছিল, কিন্তু খুব আশ্চর্যজনকভাবে উপরের যে ঝুড়ি, ওই ঝুড়িতে কোনো মাছ নাই, ঝুড়িটা পুরো ফাঁকা। নিচে 4টা ঝুড়ি আছে, ওগুলোর মধ্যে মাছও আছে, কিন্তু একটা ঝুড়ির মধ্যে কোনো মাছ নাই, পুরো ঝুড়িটা ফাঁকা। তো যাই হোক, ওইভাবে তিনি ওই ভ্যান ওখান থেকে সরাই নিয়ে আসেন এবং এনে ওই যে ওই মাছটা যেখানে দেওয়ার দেয়, এবং সেই বাজারের লোক নাকি বলে মাছ একদম নরম হয়ে গেছে। কি ব্যাপার, এত কম সময় মাছ নরম হওয়ার কথা না, কারণ ঝুড়ির মধ্যে এমনি তো ঠান্ডা, তার উপরে বরফ দিয়ে মাছ দিছে, তাজা মাছ, এগুলো নষ্ট হওয়ার কথা না, এরকম নরম হয়ে গেছে কেন? তো তাকে নাকি বলে, তো তার তো আসলে কোনো সদুত্তর নাই, এবং তিনি ওই 1 ঝুড়ি মাছ তো দিতে পারেন নাই। এগুলো নিয়ে তার সাথে পরে বোঝাপড়া হবে ওই মহাজনের। তো তিনি যাই হোক ওখান থেকে চলে আসেন ওই দিনের মতো। এরপর থেকে তিনি ওই মাছ ক্যারি করা, ওই ভোরবেলা ওই কাজ ছেড়ে দেন। তিনি আর ওই মাছ ক্যারি করেন এরপর থেকে, সবজি টবজি এগুলো নেওয়া নিয়ে করতেন, এগুলোর কাজ তিনি বাদ দিয়ে দেন। হ্যালো লিসেনার্স, হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ভালোর তলায় আছেন। আমার নাম রিপন, আমি লালমোড় থেকে বলতেছি। আজকে যে ঘটনাটা আমি শেয়ার করব, এটা 1994 সালের একটি ঘটনা। আর ঘটনাটা আমার কাছে একজন শেয়ার করেছেন। সঙ্গত করে তিনি তার নাম শেয়ার করেননি, তবে তার গ্রামের নামটা তিনি শেয়ার করেছেন। তিনি ঘটনাটা আমার কাছে শেয়ার করেছেন শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার বালুঘাটা গ্রামের একজনের তিনি ঘটনা শেয়ার করেছেন। তো যার ঘটনাটা তিনি শেয়ার করেছেন তার নাম হচ্ছে সাইফুল ইসলাম। তো যিনি আমাকে ঘটনাটা শেয়ার করেছেন তার গ্রামের একজন প্রবীণ ব্যক্তির কাছ থেকে তিনি নাকি ঘটনা শুনেছিলেন। তো সেই ঘটনাটাই আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব তার মতো করে। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। তো সেই গ্রামে থাকতেন সাইফুল ইসলাম নামে একজন। সেই সময় তার বয়স ছিল 27 বছর। তিনি কৃষিকাজ করতেন, আর অবসরে গ্রামের হাট বাজারে তিনি আসলে ধানের ব্যবসা করতেন। তো তাদের বাড়ির পেছনে ছিল একটা ছোট্ট জঙ্গল। জঙ্গলের মাঝখানে বহু বছরের একটা পুরনো একটা শুকিয়ে যাওয়া কূপ আছে। তো কূপটি এতটাই পুরনো ছিল যে গ্রামের নতুন প্রজন্মের কেউ জানতো না এটি কবে তৈরি করা হয়েছিল। বয়স্করা শুধু একটি কথাই বলতেন যে সূর্য ডোবার পরে ওই কূপের কাছে যাওয়া মানা, কিন্তু কেউ বলতে পারতো না যে কেন ওই কূপের মধ্যে যাওয়া মানা। তো একদিন দুপুরে সাইফুল জঙ্গলে বাঁশ কাটতে গিয়ে কূপের পাশে একটি পুরনো একটা পিতলের কলস দেখতে পায়। তো তিনি কলসটা দেখতে পেয়ে বেশ অবাক হয়ে যান এবং দেখেন যে কলসটা হচ্ছে একটা কাপড় দিয়ে মুখটা বাঁধা ছিল। তো তিনি ভেবেছিলেন হয়তো বহু বছর আগে কারো লুকিয়ে রাখার সম্পদ হবে। তিনি আসলে বেশ খুশিও হয়েছিলেন যে হয়তোবা সেই কলসের ভিতরে মূল্যবান কোনো সম্পদ আছে। তো তিনি সেই কলসটা বাড়িতে নিয়ে আসেন এবং বাড়িতে নিয়ে আসার পর সেই কলসটার মুখটা খোলেন, এবং যখনই ওটার মুখটা খোলেন তিনি বেশ অবাক হয়ে যান। তিনি দেখতে পান যে এটার ভিতরে একটা চকচকে একটা হলো কালচে রঙের একটা পাথর। তো তিনি বেশ অবাক হয়ে যান পাথরটা দেখে, এবং তার স্ত্রীকে বলেন যে এটা দেখো তো কি। কিন্তু তার স্ত্রী এটা না দেখে শুনে বলল যে এটা তো মূল্যবান কিছু মনে হচ্ছে। তো এরপর সাইফুল ওই সেই পাথরটা রেখে দেন এবং পরবর্তীতে তিনি হলো তার কাজে ব্যস্ত হয়ে যান। এবং যখন তিনি কাজ থেকে ফ্রি হয়ে যান, বলতে কাজ থেকে ফারার হন, ফ্রি টাইমে তিনি সেই পাথরটা দেখতে থাকেন এবং তিনি চিন্তা করলেন যে এটা কোনো জুয়েলারি দোকানে গেলে হয়তো ভালো একটা দাম পাওয়া যাবে। তো তিনি যেইভাবে সেই কাজ, তিনি তার হলো নিকটস্থ বাজারে একটা জুয়েলারির দোকান ছিল,
তো তিনি সেই বাজারে যান এবং সেই জুয়েলারি যে লোকটা আছে তাকে দেখান, এবং সেই লোকটাও বেশ অবাক হয়ে যায়, কারণ তিনি এই ধরনের পাথর কখনোই তিনি দেখেননি। তো তিনি আসলে এটা কিনতে আগ্রহ প্রকাশ হন না, কারণ এই ধরনের আসলে এটা যদিও অনেক মূল্যবান, তো গ্রামের মানুষ আসলে এটা কখনো কিনবে কিনা তার সন্দেহ। তো এই কারণে জিনিসটা তিনি কেনেন না। আর প্রথমত তিনি কিনতে চেয়েছিলেন, কিন্তু এই সাইফুল ভাই দামটা একটু বেশি চেয়েছিলেন। দেখা যায় যে স্বর্ণের মতো স্বর্ণের যে প্রাইস, সেই প্রাইজে তিনি ওইরকম সমপরিমাণ দাম চেয়েছিলেন, কারণ এই পাথরটা কিন্তু অনেক দেখতে অনেক সুন্দর ছিল। তো সেই দোকানদার রাজি হয় না যে সে এত টাকা দিয়ে সে কিনতে পারবে না। তো পরবর্তীতে সাইফুল ভাই বা উনি আসলে পরে বিক্রি না করে সেই পাথরটা বাসায় নিয়ে আসেন। বাসায় নিয়ে আসার পর তিনি বাসাতেই রাখেন। তিনি চিন্তা করেন যে যেহেতু এটা তিনি খুঁজে পেয়েছেন, অবশ্যই এটা যেহেতু একটা পিতলের মধ্যে ছিল, পিতলের কলসের মধ্যে ছিল, অবশ্যই এটা অনেক দামি কিছু হতে পারে, তিনি এটা বিশ্বাস করেন। তো এই কারণে তিনি চাচ্ছিলেন না যে এটা কম দামে এটা সেল করতে। তো তিনি সেটা বাসাতেই রাখেন, এবং বাসাতে রাখার পর ফেসল ভাই 1 সপ্তাহ কোনো সমস্যা হয়নি। সমস্যা দেখা দেয় 1 সপ্তাহ পরে। 1 সপ্তাহ পরে সাইফুল ভাই এবং তার স্ত্রী ওনারা একটা ওই বাসাতেই ওনারা দুজনে স্বামী স্ত্রী ছিলেন। ওনাদের তখনও বাচ্চা কাচ্চা হয়নি। তো ওনারা যখন রাতে ঘুমাতেন তারা শুনতে পেতেন যে বাইরে কেউ হাঁটাহাঁটি করতেছে। তো যখন সাইফুল ভাই উনি হলো বাড়ির বাইরে বের হয়ে দেখতেন, সে সময় তো আসলে বিদ্যুৎ ছিল না। তো ওনারা হলো হারিকেন ব্যবহার করতেন রাতের অন্ধকার দূর করার জন্য হারিকেন ব্যবহার করতেন। তো উনি হারিকেন নিয়ে যখন বাড়ির বাইর হন, তিনি আসলে হারিকেনের আলোতে কাউকে দেখতে পান না। বাড়ির চতুর্পাশে তিনি দেখার চেষ্টা করেন যে আসলে কে হাঁটতেছে, তো তিনি আসলে কাউকে দেখতে পান না। তো এটাতে তিনি বেশ অবাক হয়ে যান যে তার বাড়ির পাশে কে হাঁটতেছে। তো পরে হলো তার কাছে মনে হয়েছিল যে যেহেতু সে ওই পাথরটা দোকানে বিক্রি করতে গিয়েছিল, হয়তো বা তিনি আবার হলো কাউকে শেয়ার করেছেন, এবং তারা আসলে তার ওই মূল্যবান জিনিসটাকে চুরি করার জন্য হয়তো কেউ এসেছে কিনা। কিন্তু রাসেল ভাই এইভাবে চলে থাকে 3 দিন। তার কাছে মনে হয় যে তার বাড়ির চতুর্পাশে সারা রাত ধরে কেউ হাঁটাহাঁটি করে, এবং তারা স্বামী স্ত্রী আসলে অনেকবার বের হয়ে দেখেন, আসলে কাউকে তারা দেখতে পান না, এবং তারা অনেক সাবধানের সহিত ধীরে ধীরে পা টিপে টিপে দেখার চেষ্টা করেছেন, কিন্তু তারপর তারা কাউকে দেখতে পাননি। তো এরপর 3 দিন পরে বেশ তারা ভয় পেয়ে যান যে তারা অনেক চেষ্টা করতেছেন যে কে হাঁটাহাঁটি করতেছে তাকে খুঁজে বের করার, কিন্তু কোনোভাবেই তারা সেই মানুষটাকে খুঁজে বের করতে পারেন নাই বলে তারা একটু ভয় পান। তো সমস্যা দেখা দেয় সবথেকে বেশি চতুর্থ দিন রাতে শুধু হাঁটাহাঁটি শব্দই তারা শুনতে পান না। তাদের কাছে মনে হচ্ছে যে টিনের মধ্যে কেউ ঢিল মারতেছে, এবং তারা দুজনেই বেশ অবাক হয়ে যান যে এত রাতে কে আসবে তাদের টিনের মধ্যে ঢিল দেওয়ার জন্য। তো পরবর্তীতে রাসেল ভাই যেটা হয়, ওরা স্বামী স্ত্রী যখন এই কে ঢিল মারতেছে সেটা দেখার জন্য রুম থেকে বের হয়, তখনই যে তারা তাদের খোলাম বাড়িতে এমন একটা জিনিস দেখে সেটা দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। তারা দেখতে পায় যে একটা কালো কাপড় পরা একটা অবয়ব দাঁড়িয়ে আছে। সেটা মানুষের চেহারার আকৃতি মানুষের মতোই, কিন্তু সেটা সাইজ মানুষের থেকে 1 হাত লম্বা হবে, আনুমানিক 7 ফিটের মতো লম্বা হবে। তো এরকম একটা 7 ফিটের লম্বা একটা মানুষ কালো কাপড় দিয়ে তার মুখটা ঢাকা দেখে তারা খুবই প্রচণ্ড ভয় পান, এবং যখন তারা জিজ্ঞেস করেন যে কে আপনি, এবং তাদের সামনে রাসেল ভাই সেই কালো অবয়বটা কালো ধোঁয়ার ন্যায় মিলিয়ে যায়, এবং এটা দেখে তারা প্রচণ্ড পরিমাণে ভয় পান, এবং সেদিন তারা তাদের রুমে চলে আসেন এবং তারা ঘুমিয়ে পড়েন। তো পরের দিন 5ম দিন রাতে তারা অনুভব করেন একই রকমভাবে বাইরে হাঁটাহাঁটি করতেছে, মাঝে মাঝে টিনের উপর ঢিল মারতেছে, এবং সেই সাথে রাত যত গভীর হয় তারা শুনতে পান তাদের বাড়ির পাশে ছোট্ট একটা দিঘি আছে, সেই দিঘির পাড়ে
কেউ কান্না করতেছে এবং সেই কান্নার আওয়াজটা, সেই শব্দটা স্পষ্ট তাদের রুম থেকে তারা শুনতে পাচ্ছে। অথচ সেই দিঘির পাড়ে কেউ কান্না করলে তাদের রুম থেকে কিন্তু শোনার কথা না। তো যখন তারা রুম থেকে এরকম কান্নার আওয়াজ পাচ্ছে, তো তারা ভাবলো যে কে কান্না করতেছে এত রাতে। রাত তখন আনুমানিক 12টা হবে। সেই সময় তারা স্বামী স্ত্রী তারা সেই কান্নাটাকে ফলো করে যখন সে দিঘির পাড়ে যায়, তারা দেখতে পায় গত রাতে সেই কালো বাবাটা বসে বসে কান্না করতেছে। তো এইটা দেখে তারা প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায় এবং ভয় পাওয়ার পর সাইফুল এবং তার স্ত্রী যখন ওনারা বাসার দিকে দৌড় দেবেন বা বাসার দিকে আসবেন, তখনই সেই কালো বাবাটা সাইফুল ভাইয়ের নাম ধরে ডাকে, সাইফুল, এই সাইফুল, তুই যে পাথরটা নিয়ে এসেছিস, ওই কলসটা যে নিয়ে এসেছিস, ওই কলসটা আমার ছিল। যদি ভালো চাস তাহলে কলসটা ফেরত দে, না হলে তোর বংশ আমি ধ্বংস করে দেব। তো এইভাবে সে কালো বাবাটা বলে। তো এটা শুনে সাইফুল ভাই প্রচণ্ড পরিমাণে ভয় পায় এবং তিনি পিছনে না তাকিয়ে বাড়ির দিকে দুজনে স্ত্রী সহ তিনি একদম বাইরে দৌড়ে আসেন এবং দৌড়ে আসে রুমের মধ্যে। তারা কপাট লাগিয়ে তারা আসলে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়েছিলেন। তো এরপর আসলে তারা সারা রাত সেদিন ঘুমাতে পারেনি এবং পরের দিন যখন সাইফুল ভাই উনি একজন এলাকার হুজুরের সাথে যোগাযোগ করেন এবং সমস্ত ঘটনা শেয়ার করেন এবং ওই হুজুর বলেন যে দেখো, আসলে জঙ্গলে বা কিছু মানে অপরিত্যক্ত জায়গাতে কোনো কিছু আসলে যদি মূল্যবান কিছু পাওয়া যায় সেগুলো আসলে ধরতে নেই, এগুলো আসলে খারাপ জিনের প্রলোভন। তো তোমাদের ভাগ্য ভালো যে তোমাদের এখনো কোনো ক্ষতি হয়নি, যেহেতু সেই জিনটা নিজে থেকে বলেছে যে এটা ফেরত দিতে। এটা তোমাদের উচিত ওই কলসটা সহ ওই মূল্যবান যে জিনিসটা যেখানে পেয়েছো সেখানে রেখে আসা। তো পরবর্তীতে সেই সাইফুল ভাই উনি আর এক মুহূর্ত দেরি করেননি, তিনি বাসায় আসেন এবং বাসায় এসেই সেই যে কাপড় দিয়ে কলসটা বাঁধা ছিল, ওই পিতলের কলসটা বাঁধা ছিল, ঠিক সেমভাবে তিনি সেই পাথরটা কলসের ভিতরে রেখে কাপড়টা মুখটা বেঁধে দিয়ে তিনি সেই যে জায়গাতে পেয়েছিলেন ঠিক সেই জায়গাতে রেখে আসেন এবং রেখে আসার পর তো এরপর থেকে সাইফুল ভাই জানান যে তার পরিবারে আর কোনো ধরনের সমস্যা হয়নি। কিন্তু এই ঘটনার পর ফেসল ভাই ওই সাইফুল ভাইয়ের নাকি বাচ্চা অনেক দিন হচ্ছিল না, প্রায় তারা 10 বছর সংসার করার পরও তাদের কোনোভাবে বাচ্চা হচ্ছিল না। তো তারা অনেক আসলে চিকিৎসা নিয়েছেন কিন্তু কোনোভাবে বাচ্চা হচ্ছিল না। তো পরবর্তীতে ওই একদিন সেই হুজুরটার সাথে দেখা হয়, মানে এই ঘটনাটা যে ঘটেছিল এবং ঘটনা ঘটার পর যে হুজুরটা বলেছিল যে ওই পিতলের ওটা যেখানে পেয়েছো সেখানে রাখার জন্য। তো অনেকদিন পর সেই হুজুরের সাথে দেখা হয় এবং কথা বলতে বলতে হুজুরের সাথে শেয়ার করেন যে আসলে তার এখনো বাচ্চা হয়নি। তো হুজুরটা এটা শুনে বেশ অবাক হয়ে যান যে কি বলে, এখনো তোমার বাচ্চা হয়নি, তো তোমাদের কোনো সমস্যা আছে নাকি? তো হুজুর জিজ্ঞেস করে, তো সাইফুল ভাই বলে যে না, আসলে হুজুর আমাদের তো কোনো সমস্যা নেই, এমনিতেই হচ্ছে না। তো পরবর্তীতে ওই হুজুর সাইফুল ভাইয়ের একদিন বাসায় দাওয়াত পান এবং ওই দাওয়াত খেতে ওই হুজুর সাইফুল ভাইয়ের বাসায় যান এবং হুজুর বাসাতে প্রবেশ করেই বুঝতে পারেন যে এই বাড়িটা কোনো একটা জিন জাদু করে রেখেছে, তার কালো জাদু করে রেখেছে, যেটার মাধ্যমে এই বাসাতে যারা বসবাস করবে তারা কখনো কনসেপ্ট করবে না, তখন তারা আসলে কখনো বাচ্চা সন্তান লাভ করবে না। এইরকম ভাবে মানে একটা করা হয়েছে, মায়া করা হয়েছে। তো সেই হুজুর বিষয়টা সাইফুল ভাইকে বলেন যে আসলে কি বলবো, তোমরা আসলে যেই কালো পাথরটা তোমরা সংগ্রহ করেছিলে এবং ওই কলস সহ, আসলে সেই জিনটা তোমাদেরকে শাস্তি স্বরূপ তোমাদেরকে এরকম তোমাদের প্রতি একটা এরকম অভিশাপ বা যেটাই বলি না কেন এরকম একটা কাজ করে গেছে, যার কারণে তোমাদের এই বাসাতে তোমরা যতদিন থাকবে তোমাদের কোনো বাচ্চা হবে না। তো রাসেল ভাই এরপর ওই হুজুর পরামর্শ দেন যে তোমাদের উচিত এই বাসাটা, এই জমিটা বিক্রি করে দিয়ে তোমরা হলো একটা আলাদা জমি কিনে সেটাতে বাড়ি করো, আশা করি তোমাদের সমস্যার সমাধান হবে। তো রাসেল ভাই ওই হুজুরের কথা শুনেই সাইফুল ভাই সেই কাজটাই করেন, উনি হলো ওই জমি সহ বাড়িটা বিক্রি করে দেন এবং পরবর্তীতে তিনি একটা নতুন জমি কেনেন এবং সেখানে তিনি বাড়ি করেন এবং বাড়ি করার পর রাসেল ভাই প্রথম বছরের পরেই আর কি তাদের একটা বাচ্চা হয় এবং এরপরে ওদের নাকি পরবর্তীতে সাইফুল ভাইয়ের আরো 3টা বাচ্চা হয়েছিল, টোটাল 4টা বাচ্চা ছিল, 2টা মেয়ে 2টা ছেলে।
যিনি আমাকে ঘটনা পাঠিয়েছেন তিনি জানিয়েছেন। তো এর পরবর্তী থেকে ওই ঘটনাটা ওখানেই শেষ হয়। সাইফুল ভাই আসলে এখন বেঁচে আছেন কিনা এই বিষয়টা তিনি জানান নাই, যেহেতু ঘটনাটা 1994 সালে। এখন আসলে কি অবস্থা সেটা সে জানে না। আসলে ওই যিনি আমাকে ঘটনাটা পাঠিয়েছেন তিনি তার নাম ঠিকানা বলতে নিষেধ করেছেন, এই জন্য বলতে পারতেছি না। তো তিনি একজন প্রবীণ ব্যক্তির কাছ থেকে ঘটনাটা শুনেছিলেন। তো তিনি জানিয়েছেন যে এখন সবকিছু ঠিকঠাক। আর এই ঘটনাটা কি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার বালুঘাটা গ্রামের খুবই মানুষের মুখে মুখে প্রচলিত একটি ঘটনা। তো তিনি এই ঘটনা আমার কাছে শেয়ার করেছেন, আমি আপনার কাছে শেয়ার করে দিলাম। রাসেল ভাই, যদি ঘটনার মধ্যে ভুল টুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। আশপাশ অন্ধকার করে ফেলুন, কারণ এখন আমি হয়ে যাচ্ছি জাহিদ ভাই। যদি আমি কাজের জন্য বের হই, তখন রাস্তার পেছন থেকে কেউ ডাক দিলে আমার প্রচণ্ড রাগ ওঠে। ভাই এক্সকিউজ মি বলে ডাক দিল কেউ। আরে আপনি একা চলে যাচ্ছেন, সমস্যা হবে না? আমি বললাম না, আপনাকে একটু এগিয়ে দিব বললেন সেই লোকটা। না, আমাকে এগিয়ে দিতে হবে না, অর্কদের সমস্যা এখন কম হবে, পরে আল্লাহর হাতে। লোকটা আমাকে বলল, আপনি তো অনেক কিছু বোঝেন, প্লিজ। এটা বলে সে তার ফোন বের করে একটা ছবি আমাকে দেখালো। আমি ছবি না দেখেই তার দিকে বিরক্ত হয়ে তাকালাম। সে আমাকে বলল, ছবিটা দেখেন। আমি বললাম, এটা একটা ছবিটা দেখতে কিসের মতো? আমি দেখলাম এটা একটা কালভার্টের ছবি। গ্রামে যেমন চরাঞ্চলে কালভার্ট থাকে, ঠিক তেমন কালভার্ট। আমি বললাম, কি এটা? সে বলল, কিছু বুঝতে পারছেন ছবিটা দেখে? আমি বললাম, না ভাই। তখন সে আমাকে আঙ্গুল দিয়ে একটা দিকে দেখায়। যদি ওই কালভার্টের সামনে আমি দাঁড়াই, তাহলে কালভার্টের বাম দিকের কোণায় লেখা কল্লাকাটা কালভার্ট। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি বলতে যাচ্ছেন? সে আমাকে বলল, আমি শুধু জানতে চাচ্ছি আপনি কি কিছু ফিল করতে পারছেন কিনা এই ছবি দেখে। আমি কথা শোনার পর এক পলকের জন্য বৃষ্টিতে ভেজে একটা মেয়েকে দেখতে পাই লোকটার পেছনে। এরপরে মেয়েটা নাই। কিন্তু আমি তাকে বললাম, না ভাই, আমি আসলে খুব নর্মাল লোক, আমি এসব ছবি টবি দেখে কিছু বুঝি না। সে আমাকে পরিচয় দিল তার রুমেল, এই তো অর্কদের প্রতিবেশী। আমার ফোন নাম্বার চাইল সে, কিন্তু আমার স্বভাব আছে মানুষের মুখের উপর ঠাস করে না করে বলার। আমিও না বলে দিলাম, ঠাস করে না করে দিই যে নাম্বারটা দিতে পারবো না সিকিউরিটি রিজনে। সে বুঝলো আমি চাইছি না তার সাথে কথা বলতে, তাই সে আর জোর করেনি। সাভার থেকে বাসায় ফেরার পথে আমার বমি বমি লাগছিল, মনে হচ্ছিল শ্বাস নিচ্ছি কিন্তু বুকের পাথর চেপে বসে আছে একটা। আমার শেষ খেয়াল আছে সিএনজিতে আমার সামনে থাকা গ্রিলে আমি ধরে রেখেছিলাম। ওই কালভার্টটাই মাটি সরে গেছে, অনেক অনেক পুরনো কালভার্ট, ধানি জমি চারিদিকে। কালভার্টের নিচে দিয়ে পানি যাচ্ছে, একটা ওড়না ভেসে যাচ্ছে, ব্লাড মিশে যাচ্ছে সেই পানিতে, ছেড়ে চুল ভেসে যাচ্ছে। আম্মা বলে একটা চিৎকার। ঘুমাই গেছেন নাকি? এই ডাকে ঘোর কেটে গেল। হঠাৎ এমন হওয়ায় আগে আশপাশে তাকালাম, না, যেখানে নামানোর কথা সেখানেই সিএনজি থেমে গেছে। গাড়ি থেকে নেমেই বললাম, কাদের এক্ষুনি আসো, সামনে আসা লাগবে না, শুধু এইটা বলে আমি আমার মতো চলছিলাম। ক্যাপ্টেন, আপ সাহি সালামত হো? কাদের কষ্ট করে দেখো তো আমাকে জাদু করেছে কিনা। নেহি ক্যাপ্টেন, আপ বিলকুল ঠিক হো। কাদের ওই বাসা থেকে বের হবার পর রাস্তায় এক লোক আমাকে একটা কালভার্টের ছবি দেখিয়েছে। আমি ওই সময় একটা মেয়েকে দেখেছিলাম, সারাটা শরীর ভেজা, আর ওই গাড়ির মধ্যে আমি ওই কালভার্টটা দেখেছি, রক্ত আর চুলও দেখেছি। আমার ভালো লাগছে না। কে আপ উনসে বাতে করেঙ্গে? না, দরকার নেই, বাসায় যাব। বাসায় ফিরে আসার পর থেকে অশান্তি কাজ করছিল। পরদিন অর্কদের খোঁজ নেবার সময় অর্ক বললেন, আমাকে রুমেল একটু কথা বলতে চায় আমার সাথে। আমি বললাম, ঠিক আছে। আমার নাম্বার দিয়ে দিল ওনাকে। রুমেল আমাকে ফোন করলো। 27 মিনিটে সে আমাকে বলল কল্লাকাটা কালভার্টের ইতিহাস। 1990 সাল। রুমেলের দাদা পৈতৃক ফসলের জমির উপর
বাঁশের টং বানিয়ে সেখানে রাত যাপন করতেন প্রায় সময়। বিশাল বড় বিল, বিলের মাঝে পায়ে হাঁটার রাস্তা, আরো দূরে ফসলি জমিতে পানি নেবার মতো করে খাল কাটা হচ্ছে। মূল রাস্তা থেকে অনেক দূরে একটা মাটির আইল ছিল বিশাল, আর ওই আইলটা দিয়েই মানুষজন যাতায়াত করত বিলের মধ্যে। খাল কাটার কারণে এই আইলও কাটতে হয়। এই কাটা জায়গায় বাঁশ দিয়ে একটা কাঠামো তৈরি করা হয় যাতে সবাই পার হতে পারে সেখান দিয়ে। ওই কাঠামোর নিচ দিয়ে পানি যাচ্ছে। যেদিকে বাঁশের কাঠামোটা তৈরি করা হয় সেখানে সেই কাঠামোর নিচে মাছ ধরার জন্য রুমেলের দাদা বাঁশের চাই বসিয়েছিলেন। যেদিন বাঁশের চাই যেখানে বসিয়েছিলেন রুমেলের দাদা, সেদিক দিয়ে বিলের মধ্যে ঝাঁপিয়ে পড়ার শব্দ এলো। আল্লাহ গো বলে ডাক ভেসে এলো একটা। টঙের ভেতর তিনি নিজের সাথে দা রাখতেন, সবসময় রাখতেন রুমেলের দাদা। বয়স্ক লোক খোলা আকাশের আলোতে দেখতে পান একটা মানুষকে বিলের মধ্যে চেপে ধরেছে দুজন। আরেকজন কি জানি করলো কিছুক্ষণ, এরপর হাতে করে কালো কি জানি নিয়ে তারা চলে গেল সেখান থেকে। জায়গাটা ছিল সেই বাঁশের কাঠামোর সামনে। সকালে ভোরের আলোয় ঘুম ভাঙার পর রুমেলের দাদা দেখতে পান গলা কাটা মাথা ছাড়া লাশ পড়ে আছে। সারা দুপুর ওই লাশ ওখানে পড়েছিল। পরে সন্ধ্যার দিকে থানার লোক এসে লাশটা নিয়ে যায়। বিলের যেখানে লোকটার মাথাবিহীন লাশটা পড়েছিল সেদিকে রক্ত জমাট হয়ে সেই ছোট্ট খাল পর্যন্ত গিয়েছিল। রক্তটাও মানুষের। ভাবা যায় সেদিনের পর কিছুদিন আর সেই বাঁশের টঙে তিনি আর রাত কাটান নাই। 5-6 দিন পর আবার টঙে ফিরে গেলেন। রাতে মেঘের ডাক আর বজ্রপাতের শব্দে রুমেলের দাদার ঘুম ভেঙে যায়। তুফান, রাতের আকাশের এক কোনো সাদা দেখা যাচ্ছিল, সাদা আভা, কিন্তু বিকট তুফান চলে এসছে। বাঁশের টংটা সেই তুফানের রীতিমতো দুলছিল। উনি নেমে দ্রুতই চলতে লাগলেন। টং থেকে নামার সময় তিনি দেখছিলেন আরেকজন লোক দৌড় দিচ্ছে পূর্ব দিকের আইল ধরে। বিকট একটা বজ্রপাত হলো। এবার দৌড় দিলেন রুমেলের দাদা। উনি পাশের কাঠামো পা হতেই পেছনে যে দৌড় দিয়ে আসছিল সেই ধাপ করে আইলের উপর থেকে পড়ে যায় বিলের মধ্যেই। সেই শব্দ পেয়ে রুমেলের দাদা ডাক দিয়ে জিজ্ঞেস করলেন ঠিক আছে নাকি সে। উনি নাম আগে জিজ্ঞেস করেনি, কারণ গ্রামের লোক একজন আরেকজনের কণ্ঠ চিনতে পারে। স্বাভাবিকভাবেই উত্তর আসে। সেই উত্তর আসলে উনি চিনে যাবেন কে পড়ে গেছে বিলের মধ্যে। উনি দেখলেন ওনার ডাকে সাড়া দিল না, কিন্তু বিলের মধ্যে সে মৃগী রোগীর মতো কাতরাচ্ছে। বাতাস শুরু হয়ে গেছে তুফানের সাথে সাথে, এছাড়া সাথে বৃষ্টি। রুমেলের দাদা সেই লোকটাকে ডাক দিতে দিতে কাছে যান। বিদ্যুতের আলোয় দেখতে পান লোকটার মাথা নাই। গলা দিয়ে রক্ত গড়িয়ে গড়িয়ে ওনার পায়ের নিচ দিয়ে সেই বাঁশের কাঠামোর দিকে যাচ্ছে। রুমেলের দাদার সাথে সাথে পেছনে ঘুরে দৌড় দিতে যাবেন, তখন দেখতে পান সেই মস্তকবিহীন লাশ বাঁশের সেই কাঠামোর উপর দাঁড়িয়ে 2 হাত ওনার দিকে বাড়িয়ে দিয়েছে। রুমেলের দাদা দৌড় দিলেন। এটা একটা ভোঁদর। বাড়িতে পৌঁছে গেলেন ঠিকই, এলাকায় জানাজানি হলো কল্লা কাটা নাকি দেখা গেছে ওই বিলের ওই পাশের তক্তার উপর। সেদিনের পরপরই প্রায়শই কয়েকজন লোক দেখেছিল কল্লা কাটা দাঁড়িয়ে আছে ওই বাঁশের তৈরি কাঠামোর উপর। রুমেলের দাদা মারা যান ওই ভয় পাওয়ার পর অসুস্থ হয়ে। কিন্তু যেদিন রুমেলের দাদু মারা যান সেদিন সন্ধ্যার সময় এক লোক দেখেছিল একটা কল্লা কাটার লাশ রুমেলের দাদার ঘরের সামনে দাঁড়িয়ে আছে। সেই লোক ভয় পেয়ে নিজের ঘরে চলে যায়। এর কিছুক্ষণ পর রুমেলের দাদু মারা যান। ওই বিলে যেখানে লাশ পাওয়া গিয়েছিল, যেখানে খাল কাটা হয়েছিল, দেয়া হয়েছিল বাঁশের কাঠামো, সেই জায়গায় কয়েক বছরে কয়েকটা মাথাবিহীন দেহ পাওয়া যায়। সেম একই জায়গায় সর্বশেষ দেহ পাওয়া যায় 2000 সালে। আগে পরের এক সময় কালে শীতকালে এক মেয়ের লাশ সেই বাঁশের কাঠামোর জায়গায় তৈরি হয় একটা কালভার্ট, যার নাম পরে এলাকাবাসী দেয় কল্লা কাটার কালভার্ট। রুমেলের ছোট ভাইয়ের জন্ম ঢাকায়, তার গ্রামে যায় এই বছর। রুমেলের ভাই এখনকার মডার্ন ছেলে। ভৌতিক ঘটনা শুনে শুনে একটু হলেও ধারণা জন্মেছিল। ওই চর দিয়ে রুমেলের ছোট ভাইয়ের এক ভাইকে নিয়ে যাচ্ছিল তাদের আরেক আত্মীয়র বাড়িতে। যাবার পথেই কালভার্ট পার হবার পরে রুমেলের ছোট ভাইকে তার আত্মীয় বলেছিল এই কল্লাকাটা কালভার্টের কথা। যেতে যেতে শুনিয়েছিল এই কালভার্টের ইতিহাস। রুমেলের ভাই দাদা বাড়ি ফিরে আসার পর আবার এই ইতিহাস শুনে খুব এক্সাইটেড ফিল করে। অ্যাডভেঞ্চার ফিল করার জন্য সেদিন রাতে সবাই ঘুমানোর পর তার এক আত্মীয়কে নিয়ে বের হয়ে যায় সে। রাতে ওই কালভার্টের কাছে গিয়ে বসলে
কালভার্টের নিচ দিয়ে পানি বয়ে যাচ্ছিল, পরিষ্কার পানি। কালভার্টে বসে নিচে পা ঝুলিয়ে রোমেলের ভাই বসেছিল। তার আত্মীয় নাকি বিশ্বাস করে না এখানে এমন কিছু ঘটেছে। মার্ডার বা কোনো কিছু ঘটার কোনো চান্সই নাই। গ্রামের মানুষ এমনিতেই নাকি ভুল বলে বেশি, মানে এক্সেস কথা বলে। রোমেলের ভাইয়েরও কিছু মনে হয়নি, কারণ গ্রামের মানুষ কত কিছুই না বলে, সব কিছু তো সত্য না। রোমেলের ভাই ঘুম থেকে উঠেই মনে হলো রোমেলের ভাই কানে শুনতে পাচ্ছিল কিছু একটা, দূর থেকে ফিস ফিস করে কে জানি ওর নাম ধরে ডাকছিল। পাশে থাকা সেই আত্মীয়কে না দেখে রোমেলের ভাই বলল, আমাকে ভয় দেখাও না, আমি ভয় পাই না। কিন্তু আশপাশে দূরে যেখানে গাছ আছে সেখানে ছাড়া ওর ভাই লুকাবে কোথায়, এটা বুঝতে পারছিল না। তখন একটা ঢিল আসে ওই কালভার্টের উপর, মাটির টুকরো, ছোপ ছোপ করে শব্দ আসলো কালভার্টের নিচ থেকে। বাম দিকে কালভার্টের দিকে তাকালে রোমেলের ভাই কানে কানে ফিস ফিস করে নাম ধরে ডাকলো দূর থেকে কেউ, রোমেলের ভাইকে। পানির মধ্যে চুল বেয়ে বেয়ে যাচ্ছে, কালো কালো চুল, যেন কালভার্টের নিচ থেকে নয়, মাটি উদগিরে বের হয়ে যাচ্ছে চুলগুলো। একটা বাতাস লাগলো রোমেলের ভাইয়ের পিঠে, ছেলেটার শরীর ভারী হয়ে গেল। ওর পেছনে দাঁড়িয়ে ছিল একটা মেয়ে, যাকে সে দেখলো লাফ দিয়ে কালভার্টের নিচে পড়তে। অদৃশ্যে কেউ তার গলা কেটে আলাদা করে ফেলেছে, গদগদ করে ব্লাড বের হচ্ছিল। ছেলেটার মনে হলো ব্রেন ফেটে যাচ্ছে ওর। বেহুশ অবস্থা ওই কালভার্টের কাছেই রোমেলকে পাওয়া যায়। আসলে রোমেলের সেই আত্মীয় রোমেলের ছোট ভাইকে হেঁটে 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 ধীরে ধীরে আসতে বলেছিল। সেই আত্মীয় ফোনে কথা বলতে বলতে চলে এসেছিল। তার খেয়াল ছিল না যে রোমেলের ভাই তার সাথে আর আসেনি, রোমেলের ভাই সেখানেই বসা ছিল। এরপর সে কয়েকজন শো ফিরে এসে দেখে সেন্সলেস অবস্থায় কালভার্টের নিচে পড়ে আছে সে। সেদিন থেকে ছেলেটা অসুস্থ হয়ে যায়, কিছুটা মানসিকভাবে অসুস্থ। সেই জন্যই ছেলেটার বড় ভাই রোমেল যখন আমাকে দেখলো অর্ক সাহেবের বাসায়, ঠিক তখনই সে ঠিক করেছিল সামহাও সে আমার সাথে কথা বলে জানতে চাইবে তার ভাইয়ের সমস্যা আছে কিনা। আমি পরে অর্কদের বাসায় আরেকবার গিয়েছিলাম, আসার পথে রোমেলের ভাইকে দেখে এসেছিলাম। ওই ছেলেটা যেই মেয়েটাকে দেখেছিল মূলত সেই মেয়ের সাথেই ঘটনায় জ্বালা যন্ত্রণা সে দেখেছে, বা হয়তো তাকে দেখানো হয়েছে, সেই জন্য সে মানসিকভাবে অসুস্থ। রোমেলের চ্যাপ্টার এবং অর্কদের চ্যাপ্টার এখানেই শেষ। আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডে আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।